আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জাগরণ নিউজ 24 এর লাইভ টক শোতে আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলার জনাব জনাব শহীদুল ইসলাম, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পার্টি এনসিপির চট্টগ্রাম দক্ষিণের সংগঠক জনাব মাসুম, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবনের অন্যতম সংগঠক এবং বান্দরবনের আইন শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য জনাব আসিফ ইকবাল। দর্শক, আমাদের একটু ডিসকানেক্ট হয়ে গেছে বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের সাথে। দর্শক, আমরা আজকে বাংলাদেশের রাজনীতি এবং ছাত্র রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ছাত্র নেতাদের উপস্থিতি আপনাদেরকে তাদের বিভিন্ন বিষয় নিয়ে জানানোর জন্য চেষ্টা করব। আমরা প্রথমেই জনাব আসিফ ইকবাল এর কাছে যেতে চাই। জনাব আসিফ ইকবাল, কেমন আছেন? কেমন যাচ্ছে আপনাদের সংগঠনের কার্যক্রম? জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। সম্মানিত উপস্থাপক জামাল ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ ভাই, এবং আমার সহকর্মী আমার ভাই তহিদুল ইসলাম মাসুম ভাই সহ উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাকে দাওয়াত করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের সাংগঠনিক কার্যক্রম আসলে ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে পাহাড়ে সকল সম্প্রদায়ের জন্য একটি সকল সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কমানোর জন্য ছাত্র পরিষদ কাজ করে যাচ্ছে। এবং যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন, আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের সহযোগিতায়, এখানে সকল দলের সহযোগিতায় আমরা বান্দরবান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল। এর পরবর্তী সময়ে সকলের সহযোগিতায় আমরা যাবতীয় যে কার্যক্রম আমরা যাবতীয় কার্যক্রমগুলো আমরা পরিচালনা করেছি এবং পরিচালনার মধ্যে আছে। জি, ধন্যবাদ জনাব আসিফ ইকবাল আপনাকে। আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম এর কাছে যাব। জনাব শহীদুল ইসলাম, কেমন আছেন? কেমন যাচ্ছে পার্বত্য অঞ্চলে আপনাদের ছাত্র সংগঠনের কার্যক্রম, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। জনাব শহীদুল ইসলাম, শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, ওই একটু ডিস্টার্ব করছিল। পার্বত্য অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান ছিলাম যে পার্বত্য অঞ্চলে আপনাদের সংগঠনের কার্যক্রম কেমন যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন কিনা? শহীদুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জি, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনি সাধারণ সম্পাদক হিসেবে ওই পার্বত্য অঞ্চলে কাজ করার ক্ষেত্রে মানে কেমন যাচ্ছে আপনাদের কার্যক্রমটা, যদি একটু জানাতেন। ধন্যবাদ। শুরুতে আমার প্রাণপ্রিয় সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকের টক শোর যিনি পরিচালনা করতেছেন এবং গেস্ট হিসেবে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আপনার দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে 5ই আগস্টের পূর্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, 5ই আগস্টের পর আমাদের প্রেক্ষাপট যে অবস্থায় দাঁড়িয়েছে, আসলে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যায় বান্দরবনের মধ্যেও আমরা আগে যে একটা সীমাবদ্ধের মধ্যে রাজনীতি করেছিলাম, এখন আমরা মুক্তভাবে আমরা কাজ করতে পারতেছি ইনশাল্লাহ। এখন আমরা আপনারা দেখেছেন বান্দরবনের মধ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমরা পুরো বান্দরবান জেলার মধ্যে উপজেলা সহ আমরা 60টি কমিটি আমরা ইতিমধ্যে আমরা 60টি কমিটি দিয়েছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো আমরা আগের চেয়েও অনেক বেশি স্বাচ্ছন্দ্যভাবে আমরা পরিচালনা করতে পারতেছি, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তীতে। তো আমাদের যেভাবে আমার সেন্ট্রাল থেকে যেভাবে নির্দেশনা আসে তারই আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করি এবং আমাদের অধীনস্থ যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো একইভাবে আমাদের সেন্ট্রাল থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব শহীদ ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক। আপনাকে আছে আরো আসবো। এখন আমরা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আপনার আমাদের সংগঠক হিসেবে উপস্থিত আছেন জনাব মাসুম। জনাব মাসুম, আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো 2024-এর পরে আপনারা যে একটি সংগঠন গঠন করলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তো আপনাদের এই নতুন সংগঠনের কার্যক্রম কেমন যাচ্ছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ অপরাহ্ন। তো ফার্স্ট অফ অল জামাল ভাইকে ধন্যবাদ এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। ডেফিনেটলি ছাত্র সংগঠনগুলোর একসাথে আসলেই বসা উচিত যে নিজেদের কি সীমাবদ্ধতা আছে বা আমার কি ভুল হতে পারে বা আরেক সংগঠনের কি ভুল হতে পারে, এই জিনিসগুলো যেন আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি এবং গঠনমূলক কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। তো এই জন্য এই ধরনের প্রোগ্রাম ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেট ইনিশিয়েটিভ বলা যায়। সো আলটিমেটলি আপনারা জানেন এনসিপি গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটা দল। সো আলটিমেটলি আমরা এত বেশি সময় হচ্ছে না, মাত্র কয়েক মাসের একটা দল, আমরা ভেরি র্যাপিডলি গ্রো করছি। আপনারা জানেন রিসেন্টলি আমরা রেজিস্ট্রেশনের জন্য আমাদের দলের যত ডকুমেন্টস সব কিছু অলরেডি সাবমিট করে দিয়েছি। বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এনসিপি ডিফারেন্ট হচ্ছে, এনসিপি কিন্তু ছাত্র সংগঠন নয়, এনসিপি পুরোদমে একটা পলিটিক্যাল দম। সো পাশাপাশি এটা যেহেতু ছাত্রদের মাধ্যমে আসছে এবং হচ্ছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসছে, সো এই জন্য বলতে পারেন যে এটার মেজর পার্ট হতে বা ছাত্ররা। সো আলটিমেটলি আমাদের সারা দেশের কার্যক্রম যদি আমরা বলি তাহলে র্যাপিডলি এটা অনেক বেশি গ্রো করছে। কয়েক মাসে মানুষের যে এক্সপেকটেশন ছিল তার চেয়েও বেশি আমরা সারা পাচ্ছি বলা যায়। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদেরকে মাসুম ভাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখন আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বান্দরবনে, যার নেতৃত্বে আমরা আসলে দেখেছি বিশাল আন্দোলন হয়েছিল এবং যার আহ্বানে সাড়া দিয়েছিল সাধারণ ছাত্ররা, আমাদের আসিফ ইকবাল ভাই, এবং যিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবন জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে। তো আপনারা আসলে আমরা দেখি আসিফ ইকবাল ভাই, আপনাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে হচ্ছে পার্বত্য ছাত্র পরিষদ, এই সংগঠনের উদ্যোগে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন ছাত্রদের কল্যাণে। এই ক্ষেত্রে মানে আপনারা কি কি প্রোগ্রাম গুলো সাধারণত প্রাধান্য দিয়ে থাকেন, যদি একটু জনসাথে বলতেন আর কি। জি, ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আমাদের মূল এজেন্ডা হলো পাহাড়ে আমরা আসলে সত্যিকার অর্থে শিক্ষা ক্ষেত্রটা, যেটা আমরা একটা ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করি।
তো পাহাড়ে আমাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আসলে অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা নিয়েছি আগে পরে। তো আমরা যেমন দেখেন প্রতিনিয়ত পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আসলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষই সত্যিকার অর্থে শিক্ষাটা পাচ্ছে না। শিক্ষাটা আহ, প্রাথমিক শিক্ষা বলেন বা মৌলিক যতটুকু শিক্ষা অর্জন করা দরকার সেটা পাচ্ছে না। তো সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে, আবার অনেকে আছে এমন অবস্থা যে গাইড কিনতে পারছে না, আহ, টাকার অভাবে কেউ পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তারপরে খাতা কলমের সমস্যা। তো এই জিনিসগুলো আমরা সলভ করার জন্য প্রতিনিয়তই আমাদের এজেন্ডার মধ্যে কর্মসূচি থাকে। শিক্ষাবৃত্তি, তারপরে মেধাবীদের মেধাবী সংবর্ধনা, তারপরে ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম, তারপরে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যেহেতু আমাদের কমিটি আছে, এবং আমরা আপনাদের বলতে চাই 3 পার্বত্য জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের কমিটি আছে। তো পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের আহ, মানুষদের জন্য আমরা চেষ্টা করে থাকি, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য চেষ্টা করে থাকি যে যাতে তাদের পাশে আমরা যতটুকু পারা যায় সর্বোচ্চ যাতে আমাদের আমরা দাঁড়াতে পারি। আমরা একটি ছাত্র সংগঠন হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়, যে একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এমন এমন অনেক ঘটনা আছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছে না কেউ। এমন কিছুদিন আগেও আমাদের আসে কেউ ড্রেস সেলাই করতে পারছে না বলে স্কুল থেকে বের করে দিয়েছে। তারপরে গাইডের সমস্যা। তো আমরা প্রতিনিয়তই এইগুলা এজেন্ডায় রাখছি, এবং সাথে সাথে পাহাড়ের যে চলমান যে বৈষম্যগুলো, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি। যে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে বাঙালি সহ আহ, ত্রিপুরা, মারমা, চাকমা সহ প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যে বৈষম্যগুলো হচ্ছে, সেই বৈষম্যগুলোর বিরুদ্ধেও আমরা প্রতিনিয়ত রাজপথে সোচ্চার আছি, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর অখণ্ড রাখার লক্ষ্যে পাহাড়ের যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজি, অপহরণ সহ যে বিষয়গুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত আহ পাহাড়ের অন্যতম একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা কথা বলে যাচ্ছি। এগুলোই আমাদের মৌলিক এজেন্ডার মধ্যে, অনেকগুলো এজেন্ডার মধ্যে এইগুলো আমাদের প্রাধান্য পায় আর কি। জি, ধন্যবাদ আপনাকে। খুব আপনাদের যে কর্মসূচির পয়েন্ট গুলো তুলে দেওয়ার জন্য আসিফ ইকবাল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলামের কাছে জানতে চাবো, আপনাদের সংগঠন ছাত্র এবং জনস্বার্থে কোন ধরনের যুগোপযোগী প্রোগ্রাম গুলো করে থাকেন? আমি দেখি বা আমরা দেখি সাধারণত বান্দরবনে বিগত যে ছাত্র দলের যে কার্যক্রম গুলো হয়েছিল তার মধ্যে 24-এর পরে বিশেষ করে মানে আপনি উপস্থিত আসছেন এই জন্য না, কিন্তু বাস্তবে যে আপনার অনলাইনে খুব অ্যাক্টিভিটিস এবং হচ্ছে বিভিন্ন সামাজিক কার্যক্রম, হাসপাতালে যে শিক্ষার্থীদের দেখলাম অসুস্থ শিক্ষার্থীদেরকে খুব দেখার জন্য দূরে যাচ্ছেন, এবং বিভিন্ন শিক্ষা সম্পর্কে আপনি বিশেষ করে আপনাকে খুব ফোকাস দেখা যায়। তো আসলে জামাল ভাই, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা আপনার কথাগুলো কাটা কাটা হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে শহীদ ভাই, শোনা যাচ্ছে হ্যালো, আপনাকে, শোনা যাচ্ছে। শহীদ ভাইয়ের এখানে নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, যেমন আমরা আসলে প্রোগ্রামে ওনাকে ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না। আমরা যদি একটু মাসুম ভাইয়ের কাছে যাই, আহ, আহ, ঠিক আছে, শোনা যাচ্ছে তো আমাকে? তো আচ্ছা বেসিক্যালি আচ্ছা, এনসিপি কিন্তু গঠন শহীদ হয়েছে ভাই নেট চলে প্রবলেম আসছে। করতেছে, শহীদ ভাই বারবার বের হয়ে যাচ্ছে। শহীদ ভাই, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছিলেন? হ্যালো, আচ্ছা, হ্যাঁ মাসুদ ভাই, আপনার কাছে শোনা যায় আমাকে? মানে আপনার হ্যাঁ আপনার ছাত্র এবং হ্যালো, শহীদ ভাই শুনতে পাচ্ছিলেন আমার প্রশ্নটা?
হ্যালো হ্যাঁ, শহীদুল ভাই কি আমার প্রশ্ন শুনেছিলেন? হ্যালো বাংলাদেশ জাতীয় শোনা যাচ্ছে না? জেলার হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলার আপনি সাধারণ সম্পাদক হিসেবে আপনার সংগঠন ছাত্র এবং জনস্বার্থে কোন ধরনের উপযোগী প্রোগ্রামগুলো করে থাকেন যদি একটু জানাতেন। আচ্ছা, একই প্রশ্নটা আমি যদি জাতীয় নাগরিক পার্টির সংগঠন জনাব মাসুম আপনার কাছে রাখতে চাই। আপনারা হচ্ছে জনস্বার্থে এবং শিক্ষার্থীদের সাথে কোন ধরনের প্রোগ্রামগুলো আপনারা করে থাকেন সাধারণত? বেসিক্যালি আপনারা জানেন নাগরিক পার্টি কিন্তু ফর্ম হয়েছে, বেশি দিন হচ্ছে না। সো আলটিমেটলি আমরা এখনো পর্যন্ত দল গুছানোতে ব্যস্ত আছি। তো শিক্ষার্থীদের জন্য যে পজিটিভ জিনিসগুলো করা দরকার বা পজিটিভ কাজগুলো করা দরকার, এগুলো এখনো ওভাবে আমরা এক্সপান্ড করতে পারি না। তবে আমি যদি বলি, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলাম চট্টগ্রামে পুরা মাসব্যাপী। আমি 14 তারিখ বান্দরবান থেকে আসছিলাম, এরপরে আর বান্দরবানে আমার ঢোকা হয় নাই। আলটিমেটলি আপনাদের সাবেক মন্ত্রী এবং জেলা পরিষদ চেয়ারম্যান তারা তো সরাসরি বলেছে যে বান্দরবানে আমি ঢুকতে পারবো না। এই কাইন্ড অফ রেজিস্ট্যান্স হুমকি তুমকি পেয়েছিলাম। তো আলটিমেটলি আন্দোলনের পর থেকে আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছিলাম, অনেকগুলো পজিটিভ কাজ করেছি। আমরা প্রায় 400 স্টুডেন্টকে স্কিল স্টুডেন্টের আন্ডারে কম্পিউটার ট্রেনিং দিয়েছি ফ্রি। তারপরে আপনারা যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করেছি, অ্যাপস ডেভেলপ কিভাবে করতে হয় এগুলো শিখিয়েছি, ক্লাইমেট রিলেটেড বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করেছি। তো এই জিনিসগুলো আমরা নিজে থেকে করেছিলাম আপনার টোটালি ফ্রি, মানুষকে অ্যাওয়্যার করার জন্য। তো যেটা হয় সাধারণত যে আমরা পলিটিক্যাল দলগুলো আমরা চিন্তা করি শুধুমাত্র পলিটিক্যাল কাজকর্মই আমাদের করতে হবে। পলিটিক্যাল কাজকর্মের পাশাপাশি আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আমাদের যারা স্টুডেন্টরা আছে বা আমাদের মানুষজন যারা আছে তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, বা পরিবেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় আইডেন্টিফাই করি না। আমরা শুধুমাত্র চিন্তা করি যে আমাদের দলীয়ভাবে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো নিজেকে, বা আমাদের যে রেসপন্সিবিলিটি যে আছে সেই জিনিসগুলো আমরা ইগনোর করি টোটালি। তো ওই জায়গা থেকে আমাদের পলিটিক্যাল দলগুলো আছে, ছাত্র দল, আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু চাইলে এটা ইজিলি করতে পারে। তারা ইজিলি স্টুডেন্টদের কাছ থেকে রিচ করতে পারে, তারা ইজিলি চাইলে মানুষের। তো আমাদেরকে এমন কিছু করতে হবে যে জিনিসগুলো আগে পলিটিক্যাল দলগুলো করে নাই। ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল দলগুলো যে কাজগুলো করে, এগুলো যদি আমরা সেম রিপেইন করি তাহলে আমরা ওই আগের যে পলিটিক্যাল কালচার ছিল ওখানে ফিরে যাবো। তো আমাদের এমন কিছু বা এমন কিছু করার জন্য যে জিনিসগুলো আসলে হয় নাই কখনো, বা যে জিনিসগুলো সাধারণত ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল দলগুলো আছে তারা করে না। যেমন আপনার ইউথদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুবই নেসেসারি সময়। আপনি যদি বর্তমান সময় চিন্তা করেন, আপনার যদি টেক নলেজ না থাকে, তো আপনি কোন একটা জবে গেলেন, আপনি আবার সেম সিজিপিএ, আরেকজন স্টুডেন্ট সেম সিজিপিএ, তো আপনাকে কেন নিবে? আপনাকে নিবে যদি আপনার যে টেক নলেজ ভালো থাকে। মনে করেন আপনি এখন কম্পিউটার চালাইতে জানেন না, একটা মেইল সেন্ড করতে জানেন না, আপনি রিসেন্ট যে এআইগুলো আছে এআইগুলো ইউজ করতে জানেন না, তো আলটিমেটলি আপনি পিছিয়েও যাবেন, পাশাপাশি ওই জব সেক্টরে চুজের ক্ষেত্রে ডেফিনেটলি বেটার ক্যান্ডিডেট হিসেবে তাকে চুজ করবে যে এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়্যার। তো এই জিনিসগুলো আমরা কিন্তু ছাত্র সংগঠন যারা আছে তারা কিন্তু আমাদের যে ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে বা যারা আছে তাদেরকে স্কিল করার জন্য ডেফিনেটলি আমরা এই জিনিসগুলো তাদেরকে শিখাতে পারি, বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করতে পারি। বড় বড় যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছ থেকে হেল্প নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় আছে আর কি। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম, জনাব শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী। আমরা আমাদের কমেন্ট বক্সে শহীদুল ইসলাম ভাইয়ের খুব দর্শক পাচ্ছি, কিন্তু শহীদুল ইসলাম ভাইয়ের নেট প্রবলেমের কারণে হয়তো বা দর্শকরা কথা বলতে একটু কষ্ট হচ্ছে। শহীদুল ইসলাম ভাই কি এখন শুনতে পাচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার? নেট নেট সমস্যাটা কি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে নাকি সবার ক্ষেত্রে একই অবস্থা? না, আমাদের সবাই তো মোটামুটি ক্লিয়ার আছে। আপনারটা মনে হয় একটু সমস্যা করতেছে শহীদ ভাই। হ্যাঁ, এখন তো শহীদ ভাই আছে। শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বান্দরবান পার্বত্য জেলা। আপনার কাছে মানে একই প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র এবং জনস্বার্থে কোন কোন ধরনের উপযোগী আপনারা প্রোগ্রাম গুলো করে থাকেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আমরা হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহত্তম ছাত্র সংগঠন, অত্যন্ত সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো কর্মসূচি আমরা সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাতে নিয়েছেন। তারই আলোকে বান্দরবানের মধ্যে আপনারা দেখেন সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় আমাদের সংগঠন তাদের পাশে ছিল। আপনার সামাজিকভাবে বলেন, আবার সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলেন, সর্বদা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে, জেলা ছাত্র দলের পক্ষ থেকে গতকালকেও আমরা একটা শিক্ষণীয় শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদেরকে আমরা শিক্ষা সামগ্রী এবং যারা অভিভাবক শিক্ষার্থীদের সাথে যারা ক্যাম্পাসে আসেন, অত্যন্ত রোদের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে তারা থাকেন, তাদের জন্য পানি, স্যালাইন, যেটা জরুরি সেবার আওতায় এ ধরনের কাজগুলো আমরা করে থাকি। এটা শুধু যে বান্দরবান শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো না, উপজেলা ওয়ারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানেও আমরা একইভাবে কাজগুলো আমরা করে আছি। পাশাপাশি আপনারা দেখবেন যে বৃক্ষরোপণ, এটা আমরা বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে বান্দরবান সরকারি কলেজেও করেছি, উপজেলা ওয়ারি আন্তরিকভাবে দুঃখিত। আসলে নেটের প্রবলেম নাকি অন্য প্রবলেম তো বুঝতেছি না, আসলে বারবার বের হয়ে যাচ্ছি অনলাইন থেকে। হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে, যদি কন্টিনিউ করতেন। জি, শহীদুল ইসলাম ভাই, শোনা যাচ্ছে। শহীদুল ইসলাম ভাই, শোনা শোনা আপনার কথা শোনা যাচ্ছিল না। আমরা আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলামের ওইখানে কারিগরি ত্রুটির কারণে হয়তো আমরা কথাগুলো কন্টিনিউ শুনতে পারছিলাম না। জনাব মাসুম, আপনার কাছে জানতে চাই, আপনারা যে নতুন একটি সংগঠন তৈরি করলেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, তো আসলে একটা সংগঠন চালাইতে তো প্রচুর অর্থের প্রয়োজন হয়। আপনারা এই অর্থগুলো কোথায়, কিভাবে সংগ্রহ করেন বা কিভাবে পান, কোথায় পান, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। এটা কিন্তু কমন প্রশ্ন হয়ে গেল। আলটিমেটলি সব টক শোতে কিন্তু এই জিনিসটাই জানতে চাইছে, আপনাদের অর্থের যোগান করতে গেছে, আপনারা তো স্টুডেন্ট। তো আমি কিন্তু স্টুডেন্ট না, ইভেন জাতীয় নাগরিক পার্টির ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু, যে ম্যাক্সিমাম মেম্বারই কিন্তু স্টুডেন্ট না। জাতীয় নাগরিক পার্টি কিন্তু ছাত্র সংগঠন না, এটা একটা রাজনৈতিক দল। তো আলটিমেটলি এখানে অনেক ক্যাপাবল মানুষজনও আছে। পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করেছিলাম, যেখানে আমাদের বেশ কিছু ফান্ডিংও আসছিল। আর যদি আমার ক্ষেত্রে যদি বলি, আমি পার্সোনালি আমার বান্দরবান ইউনিভার্সিটিতে আমি পড়াই, ও পাশাপাশি আমার একটা সফটওয়্যার কোম্পানিও আছে। সো আই এম ক্যাপাবল এনাফ টু বিয়ার দিস কাইন্ড অফ এক্সপেন্সেস। সো আলটিমেটলি আমাদের দলে বাকি যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে, অনেকে টিচার আছে, অনেকে ইঞ্জিনিয়ার আছে, অনেকে ব্যবসায়ী আছে। তো সবাই কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল মানুষজনই আছে। সো ওনাদের একটা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে চাইলে কত আর লাগে? 50,000 টাকা লাগে। তো 50,000 টাকা আমাদের দলে মনে করেন 100 জন মানুষ আছে, একজন 500 টাকা দিলেও কিন্তু 50,000 টাকা চলে আসে। তো আমরা ওভাবে করে কোনো ধরনের ফান্ডিং কারো কাছ থেকে এখনো পর্যন্ত নিই নাই। আমি যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো করেছি এগুলোতে সাধারণত আমরা যেটা করি যে আমরা নিজেরাই ফান্ডিং করি, অথবা আমাদের দলের একজন আছে যে ক্যাপাবল আছে, সে ব্যবসায়ী, তিনি মনে করেন একটা প্রোগ্রামের জন্য 10,000 টাকা দিয়ে দিল, আমাদের 50,000 টাকা দরকার, বাকি 40,000 টাকা আমরা নিজেরা ম্যানেজ করলাম, বা এভাবে অনেকে স্পন্সর করে। তো এইভাবেই আলটিমেটলি ফান্ডগুলো ম্যানেজ হয়। আর আমাদের এটা তো কোনো ছাত্র সংগঠন না যে আমরা ছাত্র হিসেবে আমরা টাকা কোথায় পেলাম, টিফিনের টাকা দিয়ে রাজনীতি করতেছি। দিস ইজ নট লাইক দ্যাট। ধন্যবাদ জনাব শহীদুল ইসলামের। মনে হচ্ছে খুব নেট, মানে একটু নেট এখন বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, শহীদুল ইসলাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে আমি রুম থেকে বের হয়ে আসলাম, নেট রুমের মধ্যে একটু নেট সমস্যা হচ্ছে।
জি, ধন্যবাদ শহীদুল ইসলাম। দর্শকে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে যে শহীদুল ইসলামের কথা শুনতে চাই, শহীদুল ইসলামের কথা হচ্ছে, কিন্তু নেটের কারণে আমরা শুনতে পাচ্ছিলাম না। আশা করি এখন থেকে ক্লিয়ারলি শুনতে পাবো। জনাব শহীদুল ইসলাম, বোঝা যাচ্ছে আপনার খুব জনপ্রিয়তা। আমরা কমেন্টস বক্সে আপনার কথা শোনার জন্য যে আগ্রহ দর্শকদের এখান থেকে বুঝতে পারতেছি। তো ছাত্র নেতা হিসেবে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জনস্বার্থে আপনারা কি কি কাজ করেন। তখন নেটের প্রবলেমের কারণে আমরা শুনতে পাই না, যদি একটু আবার একটু মানে অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করতেন। জি, ধন্যবাদ। আসলে জনস্বার্থে আমাদের আপনারা দেখেছেন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বলেন, আবার দেখা যায় এখানে বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাছাড়া আপনি খেয়াল করে দেখবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে সামাজিকভাবে যদি কেউ কোনো বিপদগ্রস্ত হয়, সাথে সাথে ছাত্র সংগঠন হিসেবে যতটুকু আমাদের সামর্থ্য বলেন, আমাদের সর্বোচ্চ সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দিই। সেটা যে কোনো রোগীর ক্ষেত্রে বলেন বা যে কোনো সামাজিক কোনো আহ, সমস্যায় যদি পড়ে, সেক্ষেত্রে তাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি আর কি। জি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনি আপনার সংগঠনের কার্যক্রম জানানোর জন্য। এখন একটি প্রশ্ন, যেটা সেম আমরা এনসিপির সংগঠক জনাব মাসুম ভাইকে করেছিলাম, যে আপনি দেখলাম অনেক বড় বড় ধরনের প্রোগ্রাম গুলো আয়োজন করে থাকেন, তো এখানে একটা টাকার বিষয় থাকে, যে আপনাদের এই হ্যাঁ, অর্থগুলো কিভাবে আপনারা সংগ্রহ করেন বা কোথায় পান? আমরা ছাত্র হিসেবে তো নিজেদের ডোনার করা মানে নিজেদের ইনভেস্ট করার সেই বড় অর্থ থাকার কথা না। তো আপনারা কোথায় অর্থ থেকে সংগ্রহ করেন, যদি একটু জানাতেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমরা একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনের একটি সহযোগী সংগঠন হচ্ছে ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন ছাত্র সংগঠন। স্বাভাবিকলি যেহেতু আমরা ছাত্র সংগঠন করি, আমাদের অনেক সিনিয়র সংগঠন রয়েছে, যেগুলো সহযোগী সংগঠন, আমাদের মাদার সংগঠন রয়েছে। আপনি আমার কর্মসূচিগুলো দেখলেই দেখবেন, আপনারা নিজে জাগরণ নিউজ 24 থেকে গতকালকে একটা নিউজ হয়েছে যে আমরা গতকালকে আমরা আমাদের ছাত্র সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের পানির ব্যবস্থা করেছি। এখানে নিঃসন্দেহে একটা অর্থ এখানে আমাদের প্রয়োজন ছিল। সেই অর্থটা আমাদেরকে যোগান দিয়েছিল, আপনারা নিজেরাই নিউজ করেছেন, বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জাভেদ রেজা এবং যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার ভাই। ওনারাই অর্থায়ন করেছেন। ওনাদের সহযোগিতায় আমাদের কর্মসূচিগুলো সফলভাবে আমরা করতে পেরেছি। শুধু তাই না, আমাদের আপনারা খেয়াল করবেন সারা বাংলাদেশে যে ছাত্র সংগঠন হিসাবে যে কাজগুলো আমরা করে থাকি, নিজেদের সামর্থ্য অনুসারে আমরা কাজ করি। পাশাপাশি অর্থের যে যোগান, সেটা আমাদের যে সিনিয়র সংগঠনগুলো রয়েছে, ওই সংগঠনের দায়িত্বে যারা আছেন, ওনারা আমাদেরকে, আমরা যেহেতু ছাত্র সংগঠন করি, ওনাদের ভালোবাসাটা আমাদের প্রতি অনেকটা বেশি থাকে। হ্যাঁ, আমরা যেকোনো কিছু আবদার করলেই ওনারা আমাদেরকে সেই আবদারটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং আমাদের পাশে থেকে ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে। এই আরকি। জি, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম। তো আমার মনে হচ্ছে যে যে এনসিপি যিনি সংগঠক আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলার সাধারণ সংগঠক সংগঠন যে পরিচালনার ক্ষেত্রে যে অর্থের বিষয়টা, আমার মনে হচ্ছে প্রায় সকলের একই মানে উৎস হিসেবে গণনা করবেন। আসিফ ইকবাল ভাইয়ের কাছে এই বিষয়ে আমরা কি মানে যদি অল্প সংক্ষেপে জানতে পাই, আপনার যে যে সংগঠনটা সেটা পরিচালনার ক্ষেত্রে আপনারা অর্থ কোথায় পান বা কিভাবে সংগ্রহ করেন, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আচ্ছা, আচ্ছা, আমি একটু বিস্তারিত বলি। এখানে হলো আমরা হলাম সকলের সংগঠন। আমরা আহ, কথা বলতেছি মূলত পাহাড়ের ভয়েস হিসেবে। তো আমরা যাদের কাছে, যেমন আমরা হলো একটা ছাত্র সংগঠন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আমাদের সিনিয়র ফোরাম রয়েছেন, পার্বত্য নাগরিক পরিষদ, তারাও আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছেন। এবং
যেমন আমরা যদি এখন আমরা বিএনপির কাছে যাই, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। জামাত ইসলামের কাছে গেলেও সহযোগিতা করবেন, এনসিপির কাছে গেলেও সহযোগিতা করবেন। কারণ আমরা পাহাড়ের আহ বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি, বৈষম্যের বিরুদ্ধে, এবং আমরা কোনো দলের এগেনস্টে না। আমরা আমাদের মূল বক্তব্য হলো আমাদের সাংবিধানিক যে অধিকার, এই সাংবিধানিক অধিকারগুলো পাহাড়ের সকল জনগোষ্ঠীকে দিতে হবে, এবং পাহাড়ের যে জুলুম হচ্ছে, যে চাঁদাবাজি সন্ত্রাস, এর বিরুদ্ধে, এবং পাহাড়ের শিক্ষার্থীদের কল্যাণে, সেটা শিক্ষা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা যাদের কাছে গিয়েছি তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সবসময় যে আমাদের এখন এখানে শহীদ ভাই আছেন, শহীদ ভাইয়ের আমি অনেক সময় সহযোগিতা পেয়েছি, নানা সময় সহযোগিতা পেয়েছি। মাসুম ভাইয়ের সাথে দীর্ঘদিন পথ চলা আমার, উনারও আমরা সহযোগিতা পেয়েছি। সুতরাং আমাদের এই সংগঠনটা পরিচালনার জন্য আমরা যাদের কাছে গিয়েছি সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, এই আর কি। জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে আমরা সংগঠনগুলো আছি, তো মানে অতীতের সকল সংগঠনেই আমরা অর্থ কেলেঙ্কারি হচ্ছে, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অপবাদ শুনে থাকি। যার কারণে আমি আজকে একটা টপিক মানে তিনটা দলের পক্ষ থেকে শুনলাম আসলে আয়ের উৎসটা কি, দর্শকদের খুব আগ্রহ ছিল জানার জন্য। তো আসলে আজকে আমাদের লাইভটি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ভালোই আমাদের দর্শক উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মতামত দিচ্ছেন। মতামতগুলো আমরা অবশ্যই দর্শক অতিথির কাছ থেকে জানার চেষ্টা করব। তো আমাদের লাইভটি জনের সাথে শেয়ার করার জন্য সকলকে বিরতিভাবে অনুরোধ রইল। এখন আমরা জনাব জনাব মাসুম আপনার কাছে জানতে চাই, আপনারা যে এনসিপি গঠন করেছেন, এনসিপি যে সংগঠনটি গঠন করেছেন, এটা কি আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন, নাকি হচ্ছে আপনাদেরকে বিভিন্ন দেশ, তারপর হচ্ছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করছেন? দেখুন, একটা পলিটিক্যাল দল যখন ফর্ম হয় তখন কোনো বাধা বিঘ্ন ছাড়া ফর্ম হয় না সাধারণত। কারণ আমি চাইবো না আমার জায়গায় আমার একটা স্বতন্ত্র জায়গা আছে, সেখানে আমি রাজা, সেখানে এসে অন্য কেউ আবার রাজত্ব করুক, সেটা সাধারণত চাই না আমরা। তো একটা পলিটিক্যাল দল যখন ফর্ম হয়েছে গণ অভ্যুত্থানের পরে এই পলিটিক্যাল দলটা ফর্ম হওয়া প্রয়োজনও ছিল না। এটা ফর্ম হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল দলগুলো আছে, ওরা যদি প্রপারলি ফাংশনিং করতো, এরা গণ অভ্যুত্থানের যে এইমটা আছে, গণ অভ্যুত্থানের যে আমাদের যে যে এইম নিয়ে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা যদি প্রপারলি ওন করতো, সো আলটিমেটলি জাতীয় নাগরিক পার্টি কিন্তু ফর্ম হতো না, হয়তো বা। সো আলটিমেটলি আমাদের যে গোল সেটা কিন্তু বাকি পলিটিক্যাল দলগুলো হচ্ছে ডিফারেন্ট। সো বাকি পলিটিক্যাল দলগুলো তাদের যে এজেন্ডা, তাদের যে মোটিভ, তাদের যে আদার যে এজেন্ডাগুলো আছে, এগুলো কিন্তু অনেক আগে ফর্ম করা। যেমন আমরা যদি বলি জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি কিন্তু অনেক আগে ফর্ম হয়েছে। সো তখনকার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ছিল। আমরা যদি বলি জামাত কিন্তু অনেক আগে, সেই স্বাধীনতার পর বা স্বাধীনতার আগে যে ফর্ম হয়েছে, তখনকার সময় প্রেক্ষাপট ভিন্ন। তো 24-এর যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থানের পরে যেই প্রেক্ষাপটটা দরকার, সেই প্রেক্ষাপটটা কিন্তু অন্য যে পলিটিক্যাল দলগুলো আছে তারা কিন্তু সেটা ওন করে না। সেটা ওন করে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি। এবং অবশ্যই এখন যারা পলিটিক্যাল দল আছেন, বিএনপি বা আদার যারা আছেন, তারাও কিন্তু এই জিনিসটা ওন করতেছেন। আস্তে আস্তে এই যে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলাতে বিভিন্নভাবে তারা কিন্তু এই জিনিসটা ওন করতেছেন। সো এনসিপির এজেন্ডা ডিফারেন্ট কেন? কারণ এনসিপি ফর্ম হয়েছে 24-এর গণ অভ্যুত্থান থেকে। সো এই জায়গা থেকে যদি আমরা বলতে যাই, আলটিমেটলি আমাদের যে এজেন্ডা বা আমাদের যে পরিকল্পনা বা আমাদের যে ফিউচার গোল আছে, সেটা টোটালি বাকি পলিটিক্যাল দল থেকে ডিফারেন্ট আর কি। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা জনাব শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আপনাদের ছাত্র সংগঠন একটি স্বাধীনভাবে সংগঠন হিসেবে কাজ করতে পারে কিনা, নাকি অন্য কোনো সংগঠন আপনাদেরকে হস্তক্ষেপ করে বা হচ্ছে আপনাদের স্বাধীনতা নিয়ন্ত্রণ করে, যদি একটু দর্শকদের জানাতেন। ধন্যবাদ। আসলে আমরা বান্দরবান জেলা ছাত্র দলের দায়িত্বশীল জায়গা থেকে বলতে চাই, আমরা আমাদের সংগঠনের প্রত্যেকটা কাজ আমরা স্বাধীনভাবেই আমরা করতে পারি। হ্যাঁ, আপনার কথা হয়তো এই যে সিনিয়রদের কাছ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ আসে কিনা এই ধরনের বোধহয় আপনি বোঝাতে চাইছিলেন। তো সেক্ষেত্রে আমি এতটুকুই বলবো, সিনিয়রদের একটা পথ চলার ক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা নেওয়া এটা কখনো যে মত চাপিয়ে দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে ওনাদের পরামর্শ, ওনাদের সহযোগিতা নিয়ে যদি আমরা পথ চলি,
সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে কম। সেক্ষেত্রে আমাদের পথ চলা অনেকটা মসৃণ হয়। আমাদের সাংগঠনিক কাজগুলো আমরা সহজে পালন করতে পারি এবং কি আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের সংগঠনকে একটি শক্তিশালী জায়গায় আমরা যাতে নিয়ে যেতে পারি, সেজন্য আমরা উইলিংলি আমরা নিজ থেকে যে আমাদের সিনিয়রদের সহযোগিতা নিই। এটা এটা না যে সিনিয়ররা আমাদেরকে কোনো ধরনের আমাদের সাংগঠনিক কাজ পরিচালনা করার ক্ষেত্রে হস্তক্ষেপ করে, ওটা কিন্তু না। ওনারা আমাদেরকে সহযোগিতা করে, ওনাদের সহযোগিতা পরামর্শ নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা সাংগঠনিক কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ আপনার জাতীয় দলের একটি অন্যতম সংগঠন। তো বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলটা একটি হচ্ছে মানে শক্তি হিসেবে কাজ করে জাতীয় দলের। তো এটা আসলে কি শক্তি হিসেবে কাজ করে না অন্য কিছু? ঠিক বুঝলাম না আপনার প্রশ্নটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি হিসেবে কাজ করে নাকি সহায়ক দল হিসেবে কাজ করে? সহযোগী সংগঠন হিসাবে আপনি জানেন নেতৃত্ব উঠে আসে কিন্তু ছাত্র সংগঠন থেকে। সেক্ষেত্রে আমরা সাংগঠনিক আমাদের কাজগুলো পরিচালনা করার মাধ্যমে আমাদের নেতৃত্বের যে গুণাবলী সেটি উপস্থাপন করাটাই হচ্ছে ছাত্র সংগঠনের কাজ। আমরা এমন এমন কাজ হাতে নিয়েছি যে কাজগুলো করার মাধ্যমে আমরা সামাজিকভাবে যাতে আমরা প্রশংসার দাবিদার রাখি, যে আমরা সামাজিকভাবে অনেকগুলো কাজ আমরা হাতে নিই, এর মাধ্যমে নেতৃত্বটা ফুটে ওঠে আর কি। সেক্ষেত্রে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের সাংগঠনিক ভাবে আমরা যাতে শক্তিশালী হই, শক্তিশালী মিন্স আমি এটা বুঝাতে চাচ্ছি যে একটা ছাত্র সংগঠনের সাংগঠনিক কাজগুলোকে আমরা প্রায়োরিটি দিই বেশি, যেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাজে আসে। যে কাজগুলো আমরা করতে পারলে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে, সামাজিকভাবে মানুষ উপকৃত হবে, ওই কাজগুলোই কিন্তু আমরা হাতে নিই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক খুব চমৎকারভাবে উনি ওনার কথাগুলো তুলে ধরেছেন। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার অন্যতম সংগঠক এবং পার্বত্য জেলা ছাত্র পরিষদের সভাপতি, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি জনাব আসিফ ইকবাল। আপনার কাছে জানতে চাই যে পার্বত্য অঞ্চলে যে আপনারা বাঙালি এবং পাহাড়ি ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কাজ করতে চান, সেই ক্ষেত্রে যে সন্ত্রাসী বা হচ্ছে বিভিন্ন কুশক্তি মহল থেকে আপনারা কোন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হন কিনা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে। জি, আসলে প্রতিনিয়তই আসলে আমরা তো কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছি না, আমরা কথা বলছি সন্ত্রাসী চাঁদাবাজ যারা প্রতিনিয়তই এখানে 3 পার্বত্য জেলায় সবাই সাফারার তাদের এই তাদের এই কর্মকাণ্ডে। তো আমরা সবসময় বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে আমি, আমার সেক্রেটারি হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, অনেকেই পাহাড়ের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে হুমকি দামকির সম্মুখীন হচ্ছেন। তবে আমরা এগুলোকে তত বেশি কেয়ার করি না, কারণ আমরা পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছি। এই পাহাড়ের জন্য, এই দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, পাহাড়ের এই গণমানুষের অধিকারের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয়, শহীদ হতে হয়, আমরা হব। তো আরেকটি জুলাই বিপ্লব, যদি আমরা জুলাই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি সবাইকে নিয়ে, আমাদের দলবন্দির বিষয়ে সবাই যেভাবে আমরা আন্দোলন সংগঠিত করতে পেরেছি, আমার আরো 2 সহযোদ্ধা, ওনাদের ভূমিকা অতুলনীয়। তো ওনাদের সহযোগিতা ছাড়া আসলে এই বান্দরবান সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো আমরা সংগঠিত করেছি, এগুলো কোনোদিনই সম্ভব হতো না। তো দরকার হলে আমরা সবাইকে নিয়ে আবারও আরেকটি জুলাই
বান্দরবনে সংগঠিত করব, যে শুধুমাত্র সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের শত্রুতা, দেশের বিরুদ্ধে যারা কথা বলে, দেশের অখণ্ডতার বিরুদ্ধে যারা কথা বলে, এবং পাহাড়ের সকল মানুষের কষ্টের যারা কারণ হয়েছে তাদের জন্য আমরা তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং কথা বলে যাচ্ছি। এবং আপনি যেটা বলেছেন এইগুলা প্রতিনিয়তই আসলে এগুলোর সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ জনাব আসিফ ইকবাল। আপনারা যে আসলেই আমি জানি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে অনেক চ্যালেঞ্জ নিয়ে আপনারা ছাত্র পরিষদ ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তো আপনাদের শুভকামনা রইল, অবশ্যই আপনারা জাতির সাথে কাজ করে যাবেন প্রত্যাশায় আশা করছি সকলে। জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনারা যেহেতু বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলা যে সাধারণ সম্পাদক হিসেবে বান্দরবানে একটি কলেজে রয়েছেন, ওইখানে যতটুকু জানি হোস্টেল আছে, সেই ক্ষেত্রে আগের মতো কোনো হোস্টেল বাণিজ্য হচ্ছে কিনা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো হোস্টেল হচ্ছে নাকি ভিত্তিতে হোস্টেলে সিট গুলো পাচ্ছে, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে। ধন্যবাদ। বান্দরবান সরকারি কলেজ হোস্টেল নিয়ে বোধহয় আপনি একটা প্রশ্ন করেছেন। আমি আমার জায়গা থেকে যতটুকু জানি, বান্দরবান হোস্টেলে আমি বান্দরবান সরকারি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন উনি সহ যারা এখানে হোস্টেলের দায়িত্ব আছেন, ওনাকে স্পষ্ট ভাষায় বলছি যে আপনারা আপনাদের মেধার ভিত্তিতে হোস্টেলগুলো আপনারা বন্টন করবেন। সেক্ষেত্রে কোনো ধরনের ছাত্র দলের পক্ষ থেকে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় সেটা সরাসরি আমাদেরকে বলবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এবং কি আপনি জেনে খুশি হবেন যে আমরা আমাদের অধীনস্থ যে ইউনিট বান্দরবান সরকারি কলেজ ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছেন ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের হোস্টেলের ক্ষেত্রে বিশেষ করে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য আমরা বলছি। এবং কি এটাও বলা আছে যে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসে, আপনি জানেন বান্দরবান শহর থেকে উপজেলাগুলো বিশেষ করে থানচি, রুমা, রংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে যারা আসবে তাদেরকে মেধার ভিত্তিতে যাতে প্রায়োরিটি দেয়, হোস্টেলের সিটগুলো তারা যাতে থাকার একটা পরিবেশ সৃষ্টি হয় সেজন্য আপনার তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা রীতিমতো নির্দেশ দিয়েছি আমাদের ইউনিটের নেতৃবৃন্দদের। জি ধন্যবাদ আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। জনাব আসিফ ইকবাল, আমরা শুনতে পাচ্ছি যে সিট যে ছাত্রদের যে আবাসিক যে ভবনগুলো রয়েছে সেই ক্ষেত্রে ছাত্ররা যথাযথ অধিকার পাচ্ছে কিনা, নাকি আগের মতোই সিট বাণিজ্য হচ্ছে, এই ক্ষেত্রে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি একটু দর্শকদের জানাতে। জি, আসলে সরকারি কলেজের ব্যাপারে আমি বলতে চাই যে কিছু অভিযোগ আমরা পেয়েছিলাম, তবে অভিযোগগুলো আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে আমরা জানিয়েছি। সাথে সাথে সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় আছে, ওনাকে আমরা জানিয়েছি যে এখানে যাতে কোনো সিট বাণিজ্য না হয় এবং এই এই ছাত্রাবাসের জন্য, এই সরকারি ছাত্রাবাসের জন্য যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা করব। এবং উনাকে আমরা আশ্বস্ত করে এসেছি যে এখানে আমাদের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। আমাদের সরকারি কলেজে ছাত্র পরিষদের কমিটি রয়েছে, আমরা আসলে সকলের সাথে সমন্বয় করে কাজ করি। তো কিছু ঘটনা, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কিছু বিষয় ছিল আমরা শুনেছি, তবে আমরা এটা যখন ছাত্র সংগঠনগুলোকে জানিয়েছি এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের জানিয়েছে এবং প্রথমে যখন অধ্যক্ষ মহোদয়কে জানিয়েছি শিক্ষকদের, তখন তারা এটা সলভ করেছেন এবং এখন পর্যন্ত আশা করি বিষয়গুলো সুন্দরভাবে চলছে। তো ভবিষ্যতে যদি এই ধরনের কোনো বিষয় থাকলে তাহলে আমরা অবশ্যই আমরা আগে থেকে যেহেতু অধ্যক্ষ মহোদয়কে বলে এসেছি, আমরা আশা করি অতীতের মতো বিষয়গুলো সলভ করা যাবে।
ধন্যবাদ। আমরা এখন এনসিপির দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সংগঠক জনাব মাসুম, আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে এই যে 24-এর আন্দোলনের পরে যে এনসিপির কমিটি দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে বেশ কিছু বিতর্ক ব্যক্তিদেরকে বিভিন্ন কমিটিতে সংযুক্ত করা হচ্ছে, মর্মে আমরা বিভিন্ন খবর শুনতে পাই এবং দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার পক্ষ থেকে বিষয়টি যদি ক্লিয়ার করেন, আসলে বিতর্কিত ব্যক্তিদেরকে কেন জায়গা দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আচ্ছা, আমি ওই যে আগের যে আপনার টপিকটা ছিল ওটা সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, যদি পারমিশন দেন আর কি। জি জি জি, শিওর শিওর শিওর, বলা যাবে। আমি স্টুডেন্ট লাইফ থেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে না, বাট ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। ইভেন এখন যদি আমার এনসিপিও কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র রাজনীতি করে বা প্রতিষ্ঠানে গিয়ে কমিটি দেয় বা এই ধরনের বিভিন্ন ধরনের আপনার এই যে আনরেস্ট সৃষ্টি করে, সো আমি এটার বিরুদ্ধে। কারণ কেন, আপনার যেটা হয় যে একটা জায়গায় আপনার যখন 3-4টা ডেস্ক থাকে যে জনজনানি হয় স্বাভাবিক। এখন মনে করেন একটা প্রতিষ্ঠান, সাধারণত মনে করেন আমি যদি বলি বান্দরবান বিশ্ববিদ্যালয় মনে করেন ছাত্র দল একটা কমিটি দিল, এনসিপি একটা কমিটি দিল, শিবির একটা কমিটি দিল, এবি পার্টি একটা কমিটি দিল। এই যে 4 জনে 4টা কমিটি দিল, আলটিমেটলি সবাই চাইবে নিজেদের চাহিদাত্ব জাহির করতে। সো ক্যাম্পাস ভিত্তিক ওই জিনিসটাতে গিয়ে যেটা হয় যে এক সময় গিয়ে একজনের সাথে আরেকজনের কনফ্লিক্ট হয়ে যায়। সো ছাত্র রাজনীতিগুলো হওয়া দরকার গঠন ভিত্তিক, এবং ওই জিনিসগুলো ক্যাম্পাস ভিত্তিক হওয়া দরকার। ছাত্র সংসদে সব ধরনের পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ থাকবে, সবার পার্টিসিপেশনে একটা নির্দিষ্ট সংসদ হবে, যে সংসদ সবার জন্য কাজ করবে। সো এই জিনিসটা আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি এটার জন্য ভয়েস রেজ করে আসছি। বান্দরবান বিশ্ববিদ্যালয় যদি আপনারা জানেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি দিতে পারে না শুধুমাত্র আমার জন্য। যতবারই ছাত্রলীগ কমিটি দিতে চাইছে ততবারই আমরা হয়তো বা ক্লাস বন্ধ করে দিছি, অথবা ইউনিভার্সিটি তালা মেরে দিছি, অথবা বীর বাহাদুর আসছে, বীর বাহাদুরকে ধরছি যে এখানে কোনো ধরনের কমিটি দিতে পারবেন না। দিলে আমরা কালকেই আমাদের এই যে আমরা 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 50 জন আছি, আমরা কালকে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবো। সো আলটিমেটলি এইগুলোর জন্যই ছাত্রলীগ বান্দরবান বিশ্ববিদ্যালয় কমিটি দিতে পারে নাই। ছাত্রলীগ অনেকবার চেষ্টা করছে ছাত্রলীগ বান্দরবান বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়ার জন্য। সো এই জিনিসটা কেন হয় যে আমি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, অথবা আমার একটা নির্দিষ্ট স্বতন্ত্র জিনিস নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। সাধারণত একটা বিশ্ববিদ্যালয়ে কি হয়, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই কি পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, গবেষণার জন্য, ইনোভেশনের জন্য। সো আমাদের দেশে যে জিনিসটা হয় যে পলিটিক্যাল, এই যে ছাত্রলীগ যে জিনিসটা করেছে যে পুরো ক্যাম্পাস আপনার পলিটিলাইজ করে ফেলছে। এই যে পড়াশোনা পড়তে কিছু নাই, এই যে দুদিন পর পর এই সাথে মারামারি, এর মারে, সাধারণ ছাত্রদের মারে, এই যে র্যাগিং করে, এই যে জানেন আপনারা কত স্টুডেন্টকে মারলো, মেরে ফেললো। সো আপনাদের মতো স্টুডেন্টকেও মেরে ফেললো, যে বুয়েটের মতো একটা ইনস্টিটিউশনে একটা স্টুডেন্টকে র্যাগিং করে মেরে ফেলছে শুধুমাত্র এই যে এই জিনিসগুলোর জন্য। সো এগুলো কিন্তু পলিটিক্সের জন্য হয়েছে। সো এই যে আপনারা যদি দেখেন, আমি কিন্তু অনেক দেশে গিয়েছি, অনেক দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে মিশেছি, অনেক ক্যাম্পাসে গিয়েছি। তো আমরা কিন্তু কোনো ক্যাম্পাসে দেখি নাই যে এই ধরনের পলিটিক্স হয়, স্টুডেন্টরা পলিটিক্স করে, বাট আউট অফ দ্য ক্যাম্পাস। সো মেইন ক্যাম্পাসে যে জিনিসটা হয়, ক্যাম্পাসে রিসার্চের কাজ হয়, ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ইনোভেশন হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্লাব হয়, বিভিন্ন ধরনের ডিবেট হয়। সো তখন যে জিনিসটা হয় যে ওখানে আমাদের পলিটিক্স আসে না, আমাদের সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকে। সো ওই পলিটিক্স করলে মনে করেন আমি ছাত্র দল করতেছি, সো এখন আমার কাছে ছাত্র শিবিরের একটা স্টুডেন্ট ও এসে কিন্তু সাহায্য চাইতে পারবে না। ও নিজের মধ্যে হীনমন্যতা বলবে, আমি ওর কাছে যাব, ও কি আমাকে হেল্প করবে? আমি তো ওর দল করি না, আমি অন্য দল করি। সো আমার কাছে আসতে চাইবে না। কেন আসতে চাইবে না? কারণ আমি ওই যে ক্যাম্পাস ভিত্তিক যে পলিটিক্সটা, তো আমার মধ্যে একটা বলই থাকে যে আমার এই যে এরা হচ্ছে আমার বলই, আমি হেল্প করবো এদেরকে, আমি সিট দিব এদেরকে, আমি প্রায়োরিটিস দিব এদেরকে। মনে করেন এই জিনিসটা যখন হয়ে যায় তখন ক্যাম্পাসের মধ্যে আলটিমেটলি আনরেস্টটা সৃষ্টি হয়ে যায়। সো আমি এখনো পর্যন্ত যে ছাত্র সংগঠন যেগুলো আছে, ইভেন আমি এনসিপিকেও আমি রিকোয়েস্ট করছি যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি যেন আপনারা না করেন, যে আপনারা স্টুডেন্টদের যে পলিটিক্স গুলো করতে চান এগুলো ক্যাম্পাসের বাইরে করেন। হ্যাঁ, স্টুডেন্টরা অবশ্যই রাজনীতি করবে না কেন, স্টুডেন্টদের মধ্যে থেকেই তো নেতৃত্ব এসে পরবর্তীতে যাবে। তবে সেটা ক্যাম্পাসে না এসে বাইরে হলে সেটা বেটার। ক্যাম্পাসে অনেক ধরনের ক্লাব করতে পারে, যেমন বান্দরবান বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি আমরা ডিবেট ক্লাব ইনিগ্রেট করেছি। কেন? এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দল হতে পারে, সবাই স্টুডেন্টরা সেখানে পলিটিক্যাল ডিবেট করুক বা যে কোনো ধরনের ডিবেট করতে পারে। সো এইভাবে স্কিলগুলো গ্রো করতে হবে, গ্রো করে গিয়ে সে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন গিয়ে সে পলিটিক্স করতে পারে, তখন গিয়ে সে আলটিমেটলি এই স্কিলগুলো এখান থেকে অ্যাকোয়ার করে সে আরো বেটার পলিটিশিয়ান হবে। তো এই জিনিসটা কিন্তু হয় বাইরে, যেমন যুক্তরাষ্ট্রের আপনার ইউথ কংগ্রেস আছে, ইউথ কংগ্রেস কিন্তু ওই যে স্টুডেন্টদেরকে ট্রেনিং দেয় যে পলিটিক্সের উপরে। তারপর আপনার যে ইউরোপের ইউথ পার্লামেন্ট আছে, ইউথ পার্লামেন্ট কিন্তু স্টুডেন্টদেরকে গ্রাজুয়েশনের পরে আলাদা করে ট্রেনিং দেয়, যারা পলিটিক্স আছে, পলিটিশিয়ান আছে, তারা কিন্তু হাতে কলমে শিখায়, যে ওদের সাথে নিয়ে যায় যে আমরা কি অ্যাক্টিভিটিস করতেছি দেখো, পার্লামেন্টে নিয়ে যায় যে পার্লামেন্টে কি কি হয় এই জিনিসগুলো দেখো। তো আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো হয় না বলে আমাদের বেটার পলিটিশিয়ান উঠে আসে না।
আমাদের উঠে আসে কি আমরা যে জিনিসটা, এই যে আমার লোকাল পলিটিশিয়ানের কাছ থেকে আমি যে জিনিসটা দেখছি, আমি ওই জিনিসটা শিখতেছি আমার কেন্দ্রীয় পর্যায়ে বা আমার সংসদে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লোকাল যারা পলিটিশিয়ান থাকে তারা জানে না। সুতরাং এই জিনিসটা পলিটিশিয়ান যারা হবে, ফিউচারে যে পলিটিক্স দলগুলো আসবে, পলিটিক্যাল দলগুলো আসবে, তাদের উচিত, তাদের যারা তৃণমূলের নেতৃত্বরা থাকবে তাদেরকে সংগঠিত করে তাদেরকে এই যে হাতে কলমে এই জিনিসগুলো শেখানো উচিত। জামাল ভাই আমার একটা কোয়েশ্চেন করেছিলেন, ওই কোয়েশ্চেনটা যদি আবার একটু করতেন, ওই যে হয়তো বা এই যে জি, আপনার কাছে মানে, সেটা নিয়ে একটু কোয়েশ্চেন করেছিলেন। জি 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 জি, ধন্যবাদ। একটু যদি বলতেন। মূলত বান্দরবানে যে এনসিপির কমিটিটা হয়েছে এটা কিন্তু মূল কমিটি না, এটা একটা সমন্বয় কমিটি, শুধুমাত্র 3 মাসের জন্য দেওয়া হয়েছে, অলরেডি মনে হয় 1 মাসের কাছাকাছি চলে যাচ্ছে। তো এই সমন্বয় কমিটিটা মূলত বাকি যারা আছে তাদেরকে সংগঠিত করে একটা কমিটি দাঁড় করাবে, এটা কিন্তু মূল কমিটি না। তো এখানে সমন্বয় কমিটিতে মূলত এদেরকে দায়িত্ব দিতে হয়েছে, কারণ হচ্ছে এনসিপি যারা নেতৃত্ববৃন্দ আছেন বা যারা সেন্ট্রাল আছেন ওনারা কিন্তু এই জিনিসগুলো জানেন না যে বান্দরবানের কারেন্ট, আমি 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 যদি বলি, মনে করেন আমি চট্টগ্রামে থাকি, আমি এখন বান্দরবানের কোন লামাতে কে কি করে না করে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমি অ্যাওয়্যার না। তো এরকম অনেক জিনিসগুলো থাকে, সাধারণত ভালো মন্দ নিয়েই মানুষ। সো আলটিমেটলি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র সংগঠনের জন্য। এটা কিন্তু কোনো ধরনের কি বলবো জেলা কমিটি না, এটা একটা সমন্বয় কমিটি আর কি। তো আশা করছি যে আমাদের যে সমন্বয় কমিটি হবে, এই সমন্বয় কমিটির পরে যেটা মেইন কমিটি হবে জেলার, সেটাতে আশা করছি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসিফ ইকবাল। আমরা আপনার কাছে জানতে চাই যে আমরা বিগত দিনে দেখেছি 24-এর আন্দোলনে যে এনসিপি এবং ছাত্রদল, জামাত বা অন্য সকল সংগঠন মিলেই বৈষম্য বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলন করেছিলেন। কিন্তু এখন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আলাদা হয়েছে এনসিপি যে আলাদা একটি সংগঠন গঠন করলো, সেটাকে কি আপনি বিরোধী হিসেবে দেখছেন নাকি হচ্ছে পজিটিভলি দেখছেন? যদি একটু না, অবশ্যই এটা আসলে জুলাই আন্দোলনে সবার ভূমিকা ছিল, বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এক্সেপ্ট আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, এর সকলের ভূমিকা ছিল। তো আসলে এনসিপি জুলাইয়ের অন্যতম একটি সহায়ক শক্তি, অন্যতম নেতৃত্ব দানকারী শক্তি। মানে যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে ওনারা ছিলেন, এখন এনসিপি হয়েছেন। তো অবশ্যই ওনাদের জন্য আমার শুভকামনা, এবং এটি ইতিবাচক রাজনীতির জন্য যে এখানে দেখেন ম্যাক্সিমামই ছিলেন সাবেক ছাত্রনেতারা এখন যারা জুলাইয়ে আন্দোলনকারী ছিলেন, একটি দেশের সরকার পতন আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তারা যদি নেতৃত্বে আসে, এটা অবশ্যই দেশের জন্য ইতিবাচক, এটা ভালো কিছুই বহন করে। আমি অবশ্যই এনসিপির জন্য শুভকামনা জানাই। তবে আমার বিষয় হলো অবশ্যই যে মাসুম ভাই যে বিষয়গুলো বলেছেন, এনসিপি যদি বিতর্ক মুক্ত থাকলে, এটা জুলাইয়ের একটি শক্তি, এনসিপি যদি বিতর্কমুক্ত থাকে এটা সবার জন্যই ভালো। কারণ সবাই বিতর্কমুক্ত, আমি শহীদ ভাই সবার জন্যই এই বিষয়টা। তবে এনসিপি যেহেতু জুলাইয়ের একটি আন্দোলন নেতৃত্ব দানকারী শক্তি, সেহেতু তারা যদি বিভেদের রাজনীতি না করে, যদি সবার সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেন, সবার সাথে মিলেমিশে সত্যিকার অর্থে যারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য, বিতর্ক কিছু না কিছু বিতর্ক সবাইকে নিয়ে থাকে, তবে কম বিতর্ক যাদেরকে নিয়ে, যাদেরকে গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্য রাজনীতি যারা করবেন, যাদের ফেস ভ্যালু গুলা ভালো, তারা যদি নেতৃত্বে আসেন, তাহলে এটা সবার জন্য ভালো আর কি। তো এনসিপির জন্য শুভকামনা। আমাদের জনাব মাসুম ডিসকানেক্ট হয়ে গেলেন। আসিফ ইকবাল ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে মানে শুভকামনা বা হচ্ছে একটা ভালো জনাব মাসুম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের আসিফ ইকবাল খুব চমৎকার ভাবে বলেছেন যে আসলে এনসিপি যে একটি সংগঠন তৈরি করেছেন, এটা অবশ্যই পজিটিভ এবং ভালো কাজের জন্য একটা প্রতিযোগিতা থাকা দরকার। সে খুব পজিটিভলি মতামত করে দিয়েছেন। কিন্তু আমাদের দর্শক কমেন্ট বক্সে একটি প্রশ্ন করেছেন, আজম আবির,
এনসিপি কেন মনের মধ্যে এত প্রতিহিংসা রাখে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনলাইনে এত অপপ্রচার কেন চালায়? এনসিপি প্রতিনিধি উত্তরটা দিয়ে যাবেন প্লিজ, যদি দর্শকদের উত্তরটা একটু দিতেন। এনসিপির মধ্যে এরকম প্রতিহিংসা রাখেন না ভাই, কোনো ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই দেশের জন্য, সেটা যেহেতু পলিটিক্যাল দলই হোক, সবাই দেশের জন্য পজিটিভ কাজকর্ম করুক, মানুষের জন্য পজিটিভ কাজকর্ম করুক। আলটিমেটলি এই জুলাই অভ্যুত্থানটা তো এটার জন্য, যে যে জিনিসগুলো মানুষ চায় না, আগের পলিটিক্যাল দল এই জিনিসগুলো করেছে বলে, না হয় কিন্তু জুলাই অভ্যুত্থান হতোই না। তো আমরা সকল পলিটিক্যাল দলের কাছে চাই যে তারা পজিটিভ জিনিসপত্র করুক, আর সবার সমালোচনা সবাই করবে। যে এনসিপি খারাপ কিছু করলে সেটা সমালোচনা অন্য দল করুক, সেটা আমরা চাই। সমালোচনা না করলে, এই যে সমালোচনা করতে দেয় নাই বলে হাসিনা হইছে, তো সমালোচনা করতে দিতে হবে। সমালোচনা করার দায়িত্ব সবার আছে, সেটা যে কোনো দলের হতে হোক। কেউ চাই এনসিপি সমালোচনা করেন, এনসিপির পজিটিভ সমালোচনা করেন, যে এনসিপি এই জিনিসটা এভাবে না এভাবে করা দরকার, শিবিরের এই জিনিসটা এভাবে না এভাবে করা দরকার, এই জিনিসটা এভাবে না এভাবে হওয়া দরকার। পজিটিভ সমালোচনা সবারই দরকার। না করে যে জিনিসটা হবে, আমার মধ্যে জবাবদিহিতা গ্রো করবে না। আমি মনে করবো আমি যা করছি তাই রাইট, হোয়াট এভার আই এম ডুইং এভরিথিং ইজ রাইট। সো ওই যে বলে না অল ইজ ওয়েল, একটা ছিল 3 Idiots মুভি। সো সবাই, সব রাষ্ট্রীয় তখন মনে করতে থাকবে যে অল ইজ ওয়েল, হোয়াট এভার আই এম ডুইং। তো এই জন্য সমালোচনা দরকার, সবার মধ্যে পজিটিভ সমালোচনা। জি ধন্যবাদ। সমালোচনা করা যাবে, কিন্তু সমালোচনার নামে যদি আমরা কোনো যে পরিশ্রম বা হচ্ছে যে স্বাধীনতার ভূমিকা, যে 24-এর নতুন স্বাধীনতা বলে এটার যে ভূমিকা ছিল ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এটাকে অস্বীকার করা যাবে কিনা এই সমালোচনার নামে? না, অবশ্যই না। আপনার 24-এর গণ অভ্যুত্থানে সবার অংশগ্রহণ ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত করার সুযোগ নাই। সেটা শিবির হোক, সেটা ছাত্র হোক, সেটা কৃষক হোক, সেটা আপনার ছাত্রদল হোক, বা আদার যে পলিটিক্যাল স্টেক হোল্ডার গুলো আছে, সবার অংশগ্রহণ ছিল। এক্সেপ্ট এই যে আসিফ ভাই একটু আগে বলছে যে এক্সেপ্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন গুলো আছে, জাতীয় পার্টি, এরা ছাড়া বাকি সবার অংশগ্রহণ ছিল। এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। ইভেন কোনো পলিটিক্যাল দল, কোনো ছাত্র নেতা, no one can deny that. জি ধন্যবাদ জনাব মাসুম, সংগঠক পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল। তো সুন্দর, আপনি চমৎকার ভাবে বলেছেন। আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির মধ্যে আর কোনো দ্বিধাবোধ বা পার্থক্য থাকার কথা না, যেহেতু সংগঠক হিসেবে আপনি নিজের বিষয়টি ক্লিয়ার করলেন। জনাব শহীদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বান্ধব পার্বত্য জেলার সাধারণ সম্পাদক, আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই, মানে দর্শকরাও জানতে চাচ্ছে যে আপনারা ব্যাপক হারে পার্বত্য অঞ্চল বান্ধবনে কাজ করছেন, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল ব্যাপক কাজ করতেছেন, যেটা আমরা সামাজিক মাধ্যমে এবং দেখতে পাচ্ছি। তো আপনার এখানে যে লাইভ চলাকালীন আপনার খুব প্রশংসামূলক এবং যে বাস্তবমুখী অনেক আমরা কমেন্ট দেখতে পেলাম, দর্শকদের মতামত দিল। তো আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে এই কমেন্ট বক্সে আপনার অনুসারী বেশি দেখা যাচ্ছে, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনাদের ছাত্রদল বলে থাকে বটর বাহিনী, আসলে বটর বাহিনীটা কি? ওরা নাকি সব জায়গায় উপস্থিত থাকে, এই বিষয়ে যদি একটু বলতেন, বটর বাহিনীটা কি? ভাইয়া আসলে বিষয়টা বুঝি নাই, প্রশ্নটা কি? বটর বাহিনী বলতে কাকে বোঝানো হচ্ছে, বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন আসলে এটা বিষয়টা কি আমি ক্লিয়ার করলে একটু ভালো হয় আর কি, উত্তরটা দিতে আমার সহজ হইতো আর কি। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় সময় একটি শব্দ উচ্চারণ করে থাকেন যে বটর বাহিনী এসে আমাদেরকে কমেন্ট করে, বটর বাহিনী এসে হচ্ছে আমাদেরকে হেনস্থা করে। এই বটর বাহিনীটা কি, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন বা বলতেন। আচ্ছা আচ্ছা, না এই ধরনের কমেন্টস বা এই ধরনের কখনো আমি অন্তত পক্ষে দেখি নাই ব্যক্তিগতভাবে। আপনি এই প্রশ্নটা কি কোত্থেকে করলেন আমি জানি না, বা আমার ছাত্র সংগঠনের কোন নেতৃবৃন্দ এ ধরনের কমেন্ট করেছে বিধায় আমি এখনো পর্যন্ত দেখি নাই আর কি। জি ধন্যবাদ। তাহলে এটা আমরা গুজব হিসেবে নিতে পারি, এরকম কিছু? হ্যাঁ অবশ্যই অবশ্যই ওখানে চার্জ দিলে অবশ্যই পাওয়া যাবে হয়তো। আচ্ছা, জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক বান্দরবান পার্বত্য জেলা। খুব চমৎকার ভাবে আমাদের প্রশ্নটার উত্তর দিয়েছেন। আসলে যাই হোক, ধন্যবাদ। ভালো লাগলো আপনার উত্তরটি শুনে। আশা করি দর্শকও খুব নেগেটিভলি পজিটিভলি নেবেন। তো আর এখন আমরা জনাব মাসুম, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা 24-এর যে ক্রেডিট
জনাব মাসুম এবং জনাব আসিফ ইকবাল, আপনারা 24-এর ক্রেডিট একটু বেশি নেওয়ারই জন্য দাবিদার করে অনেকেই, অনেক ভাবে, কারণ আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন, এটা দাবিদার করে আর কি বিভিন্ন জনে। তো আপনাদের কাছে জানতে চাই, আপনারা 71-কে বেশি গুরুত্ব দেন নাকি 24-কে বেশি গুরুত্ব দেন, জনাব মাসুম? এটা তো অবান্তর কোয়েশ্চেন হয়ে গেল। 71 হচ্ছে একটা জিনিস হচ্ছে, 71 হচ্ছে বাংলাদেশের জন্ম। আপনার বাংলাদেশ তো ছিলই না 71-এর আগে। সো আলটিমেটলি যেই জিনিসটার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই। আর 24 এমন একটা আন্দোলন ছিল যেটা গণমানুষের আন্দোলন ছিল, যেটা পলিটিক্যাল দলের আন্দোলন ছিল, ছাত্র সংগঠনের আন্দোলন ছিল। সো এই আন্দোলনে মূলত বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে এই যে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম হয়ে গিয়েছিল, এতদিন জবাবদিহিতা থেকে দূরে ছিল। সো ওই জন্য এই আন্দোলন। সো এই আন্দোলনকে আপনি অস্বীকার করতে পারবেন না, 71-কে অস্বীকার করতে পারবেন। সুতরাং বোথ আর ইকুয়ালি রিলেভেন্ট। জি, ধন্যবাদ। আমরা জনাব আসিফ ইকবাল, আপনার কাছে একই প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে আপনারা 71 বেশি গুরুত্বপূর্ণ নাকি 24 বেশি গুরুত্বপূর্ণ? এটাকে নিয়ে মাঝে মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় যে 71 মানে না 24-কে, 24 মানে না 71, মানে এটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়। তাহলে আসলে বিষয়টা কি, যদি ক্লিয়ার করতেন। এখানে আসলে বিতর্কের সুযোগ নাই। আহ, বিতর্ক আসলে কয়েকজন করেন, আসলে ওনাদের আমার মনে হয় জ্ঞানগত দিক দিয়ে আহ, জ্ঞানগত জ্ঞানগত দিক দিয়ে আমার মনে হয় ওনারা একটু পড়াশোনা কি কম করেছেন কিনা। আসলে মাসুম ভাই উত্তর দিয়ে দিয়েছেন যে 71 বাংলাদেশের অস্তিত্ব, এটা এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা 71-এ বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি। 24ও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এটি এখানেও এটাও অস্বীকার করার সুযোগ নাই। কারণ এই আমাদের এই বাংলাদেশটা এক প্রকার এই ভারতীয় আধিপত্যবাদের মধ্যে ঢুকে গিয়েছিল। তো আমরা সর্বস্তরের জনতা, সর্বস্তরের সকল রাজনৈতিক দল সবাই মিলে আমরা যখন ঐক্যবদ্ধ হতে পেরেছি, প্রায় 16-17 বছর পরে, দীর্ঘদিন ধরেই আসলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন আমরা ছিলাম, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে এই দেশটাকে যে চরম পরিমাণ জুলুমের শিকার, কেউ কেউ মৌলিক অধিকারটা পর্যন্ত নিয়ে কথা বলতে পারে নাই। তো তখন আমরা যখন সবাই ঐক্যবদ্ধ হলাম তখন এই 24 ঘটেছে। সুতরাং দুটোটাই গুরুত্বপূর্ণ। 71 আর 24 এই দুইটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি আমি আরেকটা অ্যাড করি এখানে। আসিফ ইকবাল কিছু বলছিলেন? আমি এখানে আরেকটা অ্যাড করি, 47, 71, 24 এই তিনটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয় নিয়ে আসলে এখানে ইয়ে করার সুযোগ নাই, বিতর্ক করে আসলে লাভ নাই। এগুলা এই বিতর্কের আসলে কোনো ইয়া হয় না। ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে বর্তমানে বাংলাদেশে রাজনীতি জনগণ হচ্ছে খুব ভালোভাবে দেখে না, ঘৃণা চোখে দেখে। তো বিষয়টা আসলে এরকম কেন? রাজনীতিকে ঘৃণা চোখে দেখে কেন? মানে রাজনীতিবিদদেরকে ভালোবাসা বা দেশের স্বার্থে কাজ করে তাদেরকে ভালোভাবে দেখার কথা, তো ঘৃণা হিসেবে কেন নিচ্ছে, যদি একটু বলতেন। আমি ওই দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলি, আসলে আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকার যেভাবে রাজনৈতিক পরিবেশটাকে একটা নোংরা পর্যায়ে নিয়ে গেছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ স্বাভাবিকলি রাজনীতির প্রতি তাদের রাজনীতি, যে নোংরা রাজনীতি শুরু হয়ে গেছিল সারা বাংলাদেশে, সেজন্যই অনেকে মনে করে যে না, রাজনীতি মানে হচ্ছে হয়তো একটা নোংরামি। আপনি বেসিক্যালি দেখবেন, আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনি যেখানে পা রাখবেন ওই রাস্তাটাও কিন্তু একজন রাজনীতিবিদের হাত ধরেই কিন্তু উন্নয়নটা হয়েছে। ঠিক একইভাবে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ বলেন, সামাজিক মূলক কাজ বলেন, প্রত্যেকটা কাজ করার পিছনে কিন্তু কোনো না কোনো রাজনীতিবিদের ভূমিকা রয়েছে। তো আসলে রাজনৈতিক পরিবেশটা বিগত পরিবেশের কারণে হয়তো অনেকের ধারণা হইতে পারে
এটাই আর কি। ধন্যবাদ আমি একটু add ধন্যবাদ করি, জনাব। জি কিছু জিনিস জি জি একটু add শিওর। করি। তো আমি একটু শহীদ ভাইয়ের শিওর। সাথে বলবো, সেটা হচ্ছে আপনার রাস্তাঘাট করা, আপনার সামাজিক উন্নয়ন বা আদার যে জিনিসগুলা, এগুলো কিন্তু এই যে আমাদের এমপি মন্ত্রীদের কাজ না। আমাদের এমপি মন্ত্রীরা জানে না, নিজেরাও জানে না যে ওনাদের কাজ কি। এমপির কাজ কিন্তু পার্লামেন্টে, ওনার কাজ আইন প্রণয়ন করা, ওই আইন কিভাবে এক্সিকিউশন করা যায় ওই জিনিসটা দেখা। এই যে এখন এর আগে আমরা দেখতাম কি যে একজন এলাকায় এমপি হয়েছে, উনি কি করে এক পাশে ইউনো, এক পাশে ওসি নিয়ে এলাকায় ঘুরবে, টহল দিবে, এটা উদ্বোধন করবে, সেটা উদ্বোধন করবে, এই করবে, সেই করবে। তো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি এমপি মন্ত্রীর কাজ না। এগুলো করার জন্য কিন্তু এলাকায় নির্দিষ্ট রিপ্রেজেন্টেটিভ আছে, প্রত্যেক এলাকায় ওয়ার্ডে কিন্তু মেম্বার আছে, প্রত্যেক এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। সো এটা কিন্তু ওনাদের থ্রুতে একটা নির্দিষ্ট অফিসে যায়, তারা বাস্তবায়ন করে। এটা যদি এই যে রিসেন্টলি কিন্তু আপনারা দেখছেন, রিসেন্টলি কিন্তু যেই যে জিনিসগুলো স্থাপনা উদ্বোধন করা হচ্ছে, ওখানে কোনো কারোর নাম নেই, ওখানে নাম আছে শুধুমাত্র যেই প্রতিষ্ঠান এটা বাস্তবায়ন করতেছে ওই প্রতিষ্ঠানের নাম। সো জিনিসটা কিন্তু এরকমই হওয়া দরকার। এখানে কিন্তু কোনো ধরনের ব্যক্তির নাম আসা বা আদার যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হওয়া উচিত না। যে এই যে এমন আপনি দেখেন যে সব জায়গায় দেখা গেছে বঙ্গবন্ধু দিয়ে রাখছে, সব জায়গায় শেখ মুজিব দিয়ে রাখছে। এই যে চুয়েটের যেটা আপনার হাইটেক পার্ক আছে, এটা আমি 6 মাস চালাচ্ছিলাম। তো এইখানে দেখলাম যে এখানে আমি যে হোস্টেলে থাকলাম, এটা হচ্ছে শেখ জামালের বউয়ের নামে, শেখ রুজি জামাল। তো আলটিমেটলি পুরা শেখ ফ্যামিলি দিয়ে সবকিছু আলটিমেটলি কুক্ষিগত করা হয়েছিল। ওই জিনিসটার ফলে যে জিনিসটা হয়েছে, এখন আবার পরবর্তীতে যে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস ভাঙতেছে। তো এই যে দেশের সম্পদের একটা অপচয় হচ্ছে। তো এটা না হওয়ার জন্য যেটা করা দরকার, এটা নির্দিষ্ট অথরিটি করছে, ওই অথরিটির থ্রুতে এই জিনিসটা যাওয়া উচিত এবং ওই অথরিটি ওখানে মেনশন হওয়া উচিত। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমাদের মধ্যে যে অমুক করছে, তমুক করছে, অমুক করছে কেন, আমি এটা ভাঙবো, অমুক করছে কেন এটা করবো, এই যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না, আমাদের মধ্যে যে কনফ্লিক্ট গুলো হয়, ইন্টার কনফ্লিক্ট গুলো, এগুলো হবে না। জি ধন্যবাদ জনাব মাসুম। আপনি সুন্দর আলোচনা করেছেন, আহ, তথ্যমূলক। তো এখন আমরা জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, তার মধ্যে বাংলাদেশ ছাত্র দল করার জন্য মানে মানুষ বেশি আগ্রহ থাকে। সেই ক্ষেত্রে অনেকে হচ্ছে ছাত্রদের শেষ হওয়ার পরও ছাত্র দলে যোগ দেওয়ার জন্য খুব চেষ্টা করেন, অথবা হচ্ছে মানে এই ছাত্র দল করার জন্য অনেকে বিরোধিতা করেন না। মানে কি এমন ইন্টারেস্ট যে ছাত্র দলের প্রতি মানে এত আগ্রহ থাকে, যদি একটু বলতেন। জি, আপনার প্রশ্নটা হচ্ছে কেন মানুষ ছাত্রদল করবে, মানে ছাত্ররা কেন ছাত্রদল করবে, এই তো। আসলে আপনি দেখবেন আহ জি ছাত্রদল জনাব, হ্যাঁ আর জি একটু প্রশ্নের সাথে add করি, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই যে অনেকেই বলে যে না, আমি ছাত্র দলের অমুক পদের জন্য বা আমি অনেকদিন ছাত্র দলকে সময় দিয়েছি, আমার সভাপতি পদটা দিতে হবে, এই জন্য আমি বিয়েটা পর্যন্ত করতেছি না। বা হচ্ছে অনেকেই আমরা শুনি বা দেখি যে অনেকে আছে যে তার স্টাডি শেষ করে না, ইচ্ছা করে শেষ করে না, যে ছাত্র দলে আমাকে ভালো একটা পদে যেতে হবে, এই জন্য স্টাডি শেষ করে না, সে ইচ্ছা করে হচ্ছে মানে থাকার জন্য, ছাত্রত্ব বজায় রাখার জন্য চেষ্টা করে। আসলে ছাত্র দলের মধ্যে কি এমন জিনিস আছে বা কি আপনার লোভনীয় জিনিস আছে যে এই কাজগুলো হয় বা করার চেষ্টা করে? না, আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা অবান্তর প্রশ্ন। লোভনীয় জিনিস বলতে ছাত্র সংগঠনে এখানে লোভনীয় জিনিস না, আসলে কাজ করার যে স্পৃহা, কাজ করার যে আগ্রহ, ওখান থেকে কিন্তু মূলত নেতৃত্বে আসার যে ইচ্ছা পোষণ করে। আপনার সাংগঠনিক ভাবে আপনি কাজ করলে, সাংগঠনিক ভাবে যখন আপনি কাজ করবেন, স্বাভাবিকলি সবাই চাইবে যে একজন সংগঠক একটা জায়গায় আসুক। এটার মানে এই না যে সে ওখানে তাকে যেতেই হবে, ওই পদটা তাকে নিতেই হবে, এমন কিন্তু না। আপনি যেভাবে বললেন আসলে ওইভাবে না। আর ছাত্রদল কেন করবে? আসলে আপনি দেখবেন ছাত্র সংগঠন হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সংগঠন তার কর্মকাণ্ডগুলো, তার কাজগুলো পরিচালনা করে। আপনি দেখবেন মেরুদণ্ডের উপর ভর করে, মাথা উঁচু করেই বিগত স্বৈর শাসকের বিরুদ্ধে আপনার 17টি বছর
আপনার রাজপথে এই ছাত্র সংগঠন প্রকাশ্যে আপনার কাজ করে গেছে। আপনি নিজেদের অধিকার আদায়ের জন্য বলেন, আপনার দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্র দলের ব্যাপক ভূমিকা। এত নির্যাতন, এত ভয় ভীতি উপেক্ষা করে, এত মামলা হামলা উপেক্ষা করে কিন্তু ছাত্র সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু রাজপথে ছিল। আর এই যে আপনার নিজেদের ছাত্র সংগঠনে নিজেদের অধিকারগুলো আদায় করা, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করা, তাদের ন্যায় ন্যায় কাজগুলো করা এবং সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস ভিত্তিক যে একটা সুন্দর পরিবেশ, শিক্ষার পরিবেশ নিয়ে আসার জন্য দীর্ঘদিন লড়াই করেছে কিন্তু ছাত্রদল। আপনি দেখবেন বিগত স্বৈরাচারী সরকারের যে ছাত্র সংগঠন ছিল তারা প্রত্যেকটা ক্যাম্পাসে একটা সস্তা এবং নোংরা রাজনীতি তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের কর্তৃত্বকে বজায় রাখার জন্য তারা কাজগুলো এককভাবে তাদের ক্ষমতা এখানে প্রয়োগ করেছে। ওই ধরনের পরিবেশ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য যে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলোই কিন্তু বর্তমান ছাত্রদল ওই কাজগুলোই হাতে নিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই কাজগুলো দেখে স্বাভাবিকলি সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ ইচ্ছাতেই আমাদের ছাত্র সংগঠনে যোগদান করতেছে আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম। খুব চমৎকার ভাবে আপনি আপনার যে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিলেন। ধন্যবাদ। তো এখন জনাব আসিফ ইকবাল, আপনার কাছে আমরা জানতে চাই যে যেহেতু পার্বত্য চট্টগ্রাম বান্দরবনে আপনাদের কার্যক্রম বেশি চলছে পার্বত্য ছাত্রদের নিয়ে, সেক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি যে কিছু বা কয়েকটা দল বা কিছু ব্যক্তি বিশেষ যে 24-এর আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলন পার্বত্য অঞ্চলে কোনো ধরনের কার্যক্রম বা কর্মসূচি পালনই হয় নাই মর্মে যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, সে বিষয়ে যদি কিছু বলতেন। আসলে ওনাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমার আর কিছু বলার নাই। আসলে শহীদ ভাই রয়েছেন, মাসুম ভাই রয়েছেন, আপনি জামাল ভাই আপনি নিজেও সাক্ষ্য দিবেন, এখনো পর্যন্ত অনলাইনে রয়েছে। আসলে 16 জুলাই এবং 4 আগস্ট এখানে দুটি আন্দোলন সংগঠিত হয়েছে। দুনো আন্দোলনই এখানে শুধু একক কোনো সংগঠনের ক্রেডিট নেই, এখানে ছাত্র দল, শিবির এবং সাধারণ শিক্ষার্থী সকলের সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। এখন কিছু কিছু কুচক্রী মহল ওনারা কি পতিত স্বৈরাচারের দোষর কিনা আমি সন্দেহ হয় যে এখানে কোনো ধরনের আন্দোলন সংগঠিত হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অস্তিত্ব নাই, এই ধরনের প্রশ্ন রাখাটা কতটুকু সমীচীন, এগুলো আসলে হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এখনো হাজার হাজার মানুষ এগুলো সাক্ষী রয়েছেন, এখনো অনলাইনে পেপার কাটিং রয়েছে, নিউজ রয়েছে, সবকিছু রয়েছে। এরপরেও যদি ওনারা অস্বীকার করেন, আসলে এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই। তো তাদের জন্য সমবেদনা আর কি। তো সমবেদনা ছাড়া আসলে আমার কিছু বলার নেই, কারণ এখন দেখেন জুলাই আন্দোলনের পরে নিজ নিজ দলের এজেন্ডা নিয়ে সবাই প্রতিযোগিতা করছেন, এটা ভালো। কারণ এটা দীর্ঘদিন 16-17 বছর 20 বছর এটা 16-17 বছর এটা একটা দলের একক ইয়া ছিল, যার কারণে বাকি রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন কাজ করতে পারে না। তো প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, যার যার কাজ তারা চালিয়ে যাচ্ছে, শিক্ষার্থীদের আকর্ষণ করার চেষ্টা করছে, রাজনীতিতে ভালো করার চেষ্টা করছে, সামনে বাংলাদেশ জাতীয় ইলেকশন। তো কিন্তু এটার এই বলে যে আমরা বিশেষ করে বান্দরবানের কথা বলি, এটা আমি কিন্তু এখনো পর্যন্ত বিএনপি বা জামাত বা বড় রাজনৈতিক দলগুলো থেকে আমি কোনো ধরনের কথা শুনি নাই। দুই একজন ব্যক্তি আছেন ইন্ডিভিজুয়াল, তারা শুধু অপপ্রচার, এখানে কোনো আন্দোলন হয় নাই, এখানে কোনো কিছু হয় নাই, এটা কোনো অস্তিত্ব নাই। আসলে একটা বিষয় চিন্তা করে দেখেন, 7-7 বারের এমপি বীর বাহাদুর, তাকে চ্যালেঞ্জ করে যে দুইটা আন্দোলন সংগঠিত হয়েছিল, এই আন্দোলনগুলো আসলে অনেক কিছুর অনেক পরিশ্রমের বিনিময় হয়েছিল। যে এখানে
ছাত্রলীগ সরাসরি 16 তারিখ আর 4 তারিখ আন্দোলনের বাধাগ্রস্ত করেছে, এবং আমি আসিফ ইকবাল, আমাকে 4 তারিখ আন্দোলনের বক্তব্যের পরে আমি 1 ঘন্টা বান্দরবান থাকতে পারিনি, আমাকে থাকতে দেয়া হয়নি। এবং আমার সহকর্মীরা এবং শহীদ ভাইও সব, মাসুম ভাই তো 14 তারিখের আগেই উনাকে বান্দরবনে বান্দরবন থেকে বান্দরবন আর এলাও করে নাই। তো সব মিলিয়ে আসলে দেখেন এই 7-7 এমপি একটা জগদ্দল পাথরের বিরুদ্ধে আমরা যে বসে থাকা এর বিরুদ্ধে আন্দোলন করেছি। তো এটা যারা অস্বীকার করেন তারা আসলে আসলে ঘোরের মধ্যে রয়েছেন আর কি। জি, ধন্যবাদ। জনাব মাসুম, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে আমরা বান্দরবনে পার্বত্য জেলায় সবচেয়ে যে প্রতিযোগিতা বা হচ্ছে একজন এক গ্রুপ এক দল বা আরেক দলকে খোঁচা দেওয়া বা হচ্ছে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো, সেক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে হচ্ছে এনসিপি এবং হচ্ছে বৈষম্য বিরোধী কেমন যেন একটু পার্থক্য বা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং একজন দর্শক এখানে আমাদের প্রশ্ন করেছেন যে এনসিপি হচ্ছে গুজব ছড়ানোর ক্ষেত্রে তাদেরকে নোবেল দেওয়া উচিত। তো এই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বান্দরবানের যারা এনসিপির আছেন মূলত আর কি, তাদের আহামরি আমার তেমন একটা ফেসবুকে অ্যাড নাই, তো তারা কিরকম গুজব ছড়ান সেটা সম্পর্কে আমি অ্যাওয়্যারও না। আর মূলত আমি যেটা বলবো যে বান্দরবানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এক হাতে কিন্তু তালি বাজে না। এনসিপির কিছু নেতাকর্মীরা আছেন, তারা এমন কিছু বলে ফেলছেন যেটা বৈষম্য বিরোধী আন্দোলনকে অগ্রাহ্য করার মতো কাইন্ড অফ। তো এটা তাদের ভুল ডেফিনেটলি। তো তাদের ভুলের জন্যই আলটিমেটলি বৈষম্য বিরোধীর কিছু যারা পার্টিসিপেন্ট ছিল, সহকর্মীরা ছিল, তো ওরা এই জিনিসটা নেগেটিভটা নিয়েছে আর কি। তো এই জিনিসটা আমি আশা করবো যে তারা নিজেরা বসে নিজেদের মধ্যে এটা সলভ করে নেবে। জি, জনাব, আপনার সংগঠক হিসেবে এক্ষেত্রে আপনি কোনো ভূমিকা রাখতেছেন কিনা, যে ইদানিং বেশ কিছুদিন ধরে যে ঝামেলাটা চলতেছে এক দল আর দলকে হচ্ছে যে অপপ্রচার বা হচ্ছে বাস্তব প্রচার, সেটা আপনার সংগঠক হিসেবে ভালো জানবেন। সেক্ষেত্রে আপনি সংগঠক হিসেবে কোনো পদক্ষেপ রাখছেন কিনা? দেখুন, আমি কিন্তু বান্দরবানের দায়িত্ব নিয়ে নাই। আমি বান্দরবানের দায়িত্ব আমার নেওয়ার কথা ছিল। সো আলটিমেটলি আমি যেহেতু এখন বান্দরবানে সপ্তাহে 2 বা 3 দিন যাই, সো আলটিমেটলি আমি বান্দরবানের দায়িত্ব নিয়ে নাই বলে আমি বান্দরবানের যে কমিটি আছে এটা সম্পর্কে ওরা কি ইন্টারসেপ্ট করতেছে বা ওরা কি ইনিশিয়েটিভ দিচ্ছে এটা সম্পর্কে আমি অ্যাওয়্যার না। আমি এই যে দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল আছে যেগুলো নিয়ে আমি কাজ করি। আমি এই যে প্রধান সমন্বয়ক হিসেবেও রেসপন্সিবিলিটি পেয়েছি গত পরশুদিন। সো আলটিমেটলি এই অঞ্চল সম্পর্কে আমি অ্যাওয়্যার। তো ওদের সাথে আমার আহামরি এর মধ্যে কথা হয় নাই। মধ্যে একবার কথা হয়েছিল, তখন আমি এদেরকে এই জিনিসটা অ্যাভয়েড করেছিলাম যে দেখেন, আন্দোলন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যারা পার্টিসিপেট করেছে অন্যান্য পলিটিক্যাল দলের যারা আছেন, ছাত্র দলের যারা আছেন, শিবিরের যারা আছেন, সবার সবকিছু কিন্তু আপনাকে অ্যাকনোলেজ করতে হবে। কাউকে বাদ দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না। আলটিমেটলি কারোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইও আপনি পলিটিক্সে আগাইতে পারবেন না। তো প্রপারলি যে জিনিসটা হয়েছে বান্দরবানে সেটা হচ্ছে তারা ওই জিনিসটা কোঅর্ডিনেশন করতে পারে নাই। তো আমি ওনাদেরকে যে এই পরামর্শটা দিয়েছিলাম যে বাকি পলিটিক্যাল দল বা বৈষম্য বিরোধী যারা আছে তাদের সাথে বসে এই জিনিসটা আপনারা সমাধান করেন, নিজেদের মধ্যে যেন এই ঝামেলাটা না করেন। নিজেদের মধ্যে ঝামেলা করে আলটিমেটলি কি হচ্ছে, ওই অন্য যারা পক্ষ আছে, পরাজিত পক্ষ, তারা কিন্তু সুযোগ নিচ্ছে। তারা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ধরনের এই যে কটূক্তি করতেছে। আলটিমেটলি এই জিনিসটার সুবিধা নিবে কিন্তু ওই পরাজিত দলই। ওরা কিন্তু কথা বলার একটা সুযোগ পাচ্ছে, স্কোপ পাচ্ছে। এই যে বিভিন্নভাবে ছাত্রলীগের আগে যারা পলাতক ছিল সবাই কিন্তু চলে আসতেছে, ওরা বলছে এরা নিজেদের মধ্যে ঠিক নাই, তো আমাদের কি করবে। আলটিমেটলি ওই ওই অ্যাটিটিউডটা কিন্তু ওদের মধ্যে চলে আসতেছে। তো ওই জিনিসটা নিজেদের মধ্যে ইন্টার কনফ্লিক্ট না করে নিজেদের মধ্যে কিভাবে সৌহার্দ্য বজায় রাখা যায় ওই জিনিসটা সম্পর্কে সবারই সচেতন থাকতে হবে আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব। আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই যে 24-এ পরে ফেসিস্ট পতনের পরে ছাত্র দল ফেসিস্ট যাতে আবার মাথা উত্তোলন করে দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ রাখতেছেন কিনা? ফেসিস্টটা যাতে আবার উত্থান না ঘটে সেজন্য আপনাদের কোনো কর্মসূচি বা পদক্ষেপ আছে কিনা? আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এখানে জুলাই আগস্টের আন্দোলনের বান্দরবনের ভূমিকা নিয়ে একটু বলতে চাই। এখানে 2টা আন্দোলন হয়েছিল। সর্বশেষ 4 তারিখের যে আন্দোলন, ওই আন্দোলন সম্পর্কে একটু বলি। এখানে সর্বপ্রথম এই আন্দোলনটা শুরু হওয়ার কথা ছিল হিলবার্ডের সামনে। ওখানে
আওয়ামী লীগের যারা অনেক সিনিয়র নেতারাও ওখানে তাদেরকে আহ, এই আন্দোলন যাতে না হয় সেজন্য তারা এখানে ব্যাপক প্রস্তুতি ছিল তাদের হামলা করার। পরবর্তীতে সে স্থান চেঞ্জ করে 1 ঘন্টার মধ্যে স্থান চেঞ্জ করে সেটা কিয়াং এর মোড়, বান্দরবন কিয়াং এর মোড়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওই দিন আপনি হয়তো জানেন, হয়তো অনেকে হয়তো জানে না, যে ওই দিন পরিস্থিতিটা এমন ছিল যে আমি ব্যক্তিগতভাবে আমার জেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন তুষার ভাই, ওনার সহযোগিতা নিয়েছিলাম। বান্দরবান জেলা যুবদলের সভাপতি মাসুম ভাইয়ের সহযোগিতা নিয়েছিলাম, যাতে আওয়ামী লীগ যদি হামলা করে তাহলে ওই হামলা থেকে আমাদের ভাইদের কিভাবে রক্ষা করব সেজন্য আমাদের পূর্ব প্রস্তুতি ছিল। না, আপনারা হয়তো অনেকে জানেন না, কিয়াং এর মোড়ে যখন কর্মসূচি পালন করা হয় তখন আমি ব্যক্তিগতভাবে ফায়ার সার্ভিসের মধ্যে অবস্থান নিয়েছিলাম, আমার সাথে আরো অনেকে ছিল। আবার যুবদল অবস্থান নিয়েছিল আপনার এলজিডির মুখে। যেহেতু আমাদের ছাত্র দলের অনেকে ছিল, পাশাপাশি এই আন্দোলনে স্বৈর শাসকের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছিল অনেক সাধারণ শিক্ষার্থীও ছিল। এখানে আসিফ ভালো করেই জানে এখানে কত ভয়ানক অবস্থার মধ্যে ওই দিন তারা এই মিছিলটা করেছিল। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্বৈর শাসক যাতে আবার মাথা উঁচু করে না দাঁড়ায় সেজন্য আমাদের করণীয় কি বা আমরা কি করতেছি, এই ক্ষেত্রে বলে রাখতে চাই যে আমরা, আপনারা জানেন ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কি তারা যাতে পুনরায় সুসংগঠিত হতে না পারে সেজন্য আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে জেলার প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া আছে এ ধরনের যাতে কোনো ধরনের কর্মকাণ্ড যদি দেখা যায় সুসংগঠিত হচ্ছে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য অলরেডি বলা আছে এবং তারা ওভাবেই সজাগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম। আমরা জনাব আসিফ ইকবাল, আপনার কাছে জানতে চাই, আপনাদের আপনাদের ফোকাসিংটা আমার মনে হয় একটু বেশি ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু প্ল্যাটফর্ম নামেই আপনারা আন্দোলন করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলন নামে বিভিন্ন অভিযোগ আসতেছে, তারা বিভিন্ন অন্যায়মূলক কাজকাম করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলাতে হচ্ছে আওয়ামী লীগের যে বড় লিডার গুলো ছিল তাদের বিরুদ্ধে আপনাদের মানে কি পদক্ষেপ নিয়েছেন, যে 24-এর পরে কি কি পদক্ষেপ নিয়েছেন লিডার গুলোর বিরুদ্ধে, তারা যাতে আবার ফেসিস্ট কায়দায় কোনো কার্যক্রম চালাতে না পারে সে বিষয়ে। ধন্যবাদ জনাব। যে দেখেন, প্রথম বিষয় হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা আন্দোলনের একটি প্ল্যাটফর্ম ছিল, তো সবাই এখানে পার্টিসিপেট করছে। আসলে একটা আন্দোলন হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ আসলে সত্যিকার অর্থে এসেছে। বিভিন্ন ব্যবস্থা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে নেওয়া হয়েছে। তো এটা আসলে কোনোভাবে কাম্য নয়। অনেক কিছু আছে, আবার কিছু অভিযোগ সত্য, আবার কিছু অভিযোগ হলো, যেমন দেখেন আওয়ামী লীগের সুস্পষ্ট প্রপাগান্ডা, যে গুজব ছড়িয়ে এই বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নেতৃবৃন্দ যারা ছিলেন জুলাইয়ের, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা। যেমন আমরা এখন একটা বিষয় হলো কি, কোন একটা বিষয় না জেনে একটা মন্তব্য করে ফেলি, একটা অনলাইনে দিয়ে দিই। এখন পরবর্তীতে দেখা যায় জিনিসটা মানে শোনা কথার উপর ডিপেন্ড করে আমরা অনেক কিছু করে ফেলি, যেটা একটা মানুষের প্রতিও এটা বড় ধরনের ইনজাস্টিস, অবমাননা। পরবর্তীতে দেখা যায় জিনিসগুলো সত্য না। এটা এইখানে পিছনে ছাত্রলীগ বা আওয়ামী লীগের একটা কারসাজি। তো বিভিন্ন জায়গায় এই নামে আওয়ামী লীগও ভিতরে অপকর্ম করার চেষ্টা করেছে। কিছু কিছু যারা অপকর্ম করেছেন তাদের ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো আমরা আশা করি এটা এটা কোনোদিন কাম্য না, সেটা আমি হই আপনি হই, যারাই হয়ে যা অপকর্মের আহ অপকর্ম যেই করুক সেই আসলে শাস্তি পাবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তো পরবর্তী প্রশ্নটা কি করেছিলেন আমাকে একটু? জামাল ভাই।
জি, জনাব আসিফুল, ধন্যবাদ। আমরা জনাব মাসুম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখানে একজন দর্শক মোহাম্মদ ইউনুস প্রশ্ন করেছেন, বান্দরবানে বড় বড় দলগুলো কোনো ভূমিকা আমরা দেখছি না। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এর বিরুদ্ধে সব ছাত্রলীগ এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো ফ্যাসিস্ট আমলে যে বিভিন্ন অপকর্ম এবং হচ্ছে বিভিন্ন হত্যা, হামলা, বিভিন্ন অভিযোগ নিয়ে এখনো যে প্রকাশ্যে ফ্যাসিস্ট ঘুরে বেড়াচ্ছে, একজন দর্শক প্রশ্ন করেছেন। মাসুম, জনাব মাসুম, আপনার কাছে আচ্ছা, জানতে একটু চাচ্ছি এই বিষয়ে। একটু মাসুম ভাই বলার আগে আমি একটু আনসার দিয়ে নিই এই বিষয়টা। আহ, যেহেতু এটা বৈষম্য বিরোধী, আমরা কিন্তু শহীদ ভাই ছাত্র দলের বা বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের আহ সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসেবে আমি এবং হাবিব আল মাহমুদও মামলা করেছিলাম। তো এই ফ্যাসিস্ট যাতে দাঁড়াতে না পারে, আমরা সর্বোচ্চ সব জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছি। আসলে আমরা তো আহ আইন হাতে তুলে নিতে পারি না। আহ, এরপরও এই 5 তারিখের পরেও আওয়ামী লীগের নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সহ বান্দরবানের বিভিন্ন সংস্কার, বিভিন্ন বিষয়ে ছাত্র আন্দোলনের ব্যানারে হোক, যে কোনো ব্যানারে আমরা সবাই, এটা শিবির হোক, ছাত্রদল হোক, এনসিপি হোক, বৈষম্য, সবাই একসাথে আমরা আন্দোলন করেছি। এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও আমরা সবাই সকলে মিলে আন্দোলন করার চেষ্টা করেছি। এবং এফএসি যাতে দাঁড়াতে না পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে, এবং করে যাচ্ছি যে আহ, ওরা যাতে ঘুরে দাঁড়াতে না পারে, এবং বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ। জনাব মাসুম, আপনার কাছে যে জানতে চাচ্ছিলাম, ভাই, দর্শক প্রশ্ন করেছেন না, এই বান্দরবনে জিনিসটা বড় কিন্তু বড় আমি একটু রাজনৈতিক মেনশন দলগুলো। করেছিলাম যে এখন কিন্তু আবার ওরা ফিরে আসতেছে কেন, আমাদের নিজেদের ইন্টার কনফ্লিক্টের জন্য। হয়তোবা আমি কিন্তু এই জিনিসটা বান্দরবানে যেভাবে হচ্ছে সেটা কিন্তু চট্টগ্রামে হচ্ছে না কেন? চট্টগ্রামে কিন্তু আমরা এই সুযোগটা দেই নাই কাউকে। তো এখনো যারা পলাতক আছে তারা পলাতকই আছে। তো পলাতক হয়ে আহামরি ফিরে আসছে এরকম কেউ করে নাই। তো এটা এটা কিন্তু বান্দরবানে যারা স্থায়ীভাবে আপনারা থাকতেছেন, আমি বান্দরবানে যাই হয়তো বা সপ্তাহে 2 দিন, কাজে শেষ করে আবার চলে আসি, ওভাবে পার্মানেন্টলি বান্দরবানে থাকতেছি না। তো পার্মানেন্টলি বান্দরবানে থাকলে ডেফিনেটলি এই জিনিসটা আমি দেখতাম। তো এখন আপনাদের এটা ইনিশিয়েটিভ নিতে হবে যে এরা কেন ঘুরবে। এবং আপনি দেখেন যে এই যে আপনাদের 16 তারিখ আন্দোলন করলেন আপনারা, বীর বাহাদুর আমাকে কল দিতেছে 21 তারিখের দিকে মনে হয়। আমি ফেসবুকে কি কি স্ট্যাটাস দিচ্ছি, একটা একটা পড়ে শোনাইতেছে, আপনি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের পড়ান, আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে আমার বিশ্ববিদ্যালয়ের আপনি কিভাবে স্ট্যাটাস দেন, এই দেন সেই দেন, সে হুমকি দামকি দিতেছে। 4 তারিখের আন্দোলন করতেছে, 4 তারিখ আমার স্টুডেন্টদেরকে সবাইকে দিয়ে রাখছিলাম যে আন্দোলন হলে এরকম যাই হোক। তো ছাত্রলীগের জন্য অনেকে হয়তো বেরোতে পারে নাই। সো আলটিমেটলি ওই দিন যেদিন মিছিল হয়েছে, মিছিলের পরপরই কাশিউলা ফোন দিচ্ছে, কাশিউলা ফোন দিয়ে বলে যে আপনি চট্টগ্রামে থেকে বা এখানে থেকে কিভাবে আপনি আন্দোলন করান, এদেরকে কিভাবে আপনি নেতৃত্ব দেন, এই দেন সে দেন। যার আন্দোলন সে করবে, এটা তার পার্সোনাল রাইট, এটা আমার কিছু করার নাই। সে তো আমাকে ডিরেক্ট হুমকি যে আপনি বান্দরবনে কেমনে ঢুকেন আমি দেখবো, এই সেই। সো আলটিমেটলি ওই মানুষগুলোই কিন্তু এখন দেখেন এই যে বীর বাহাদুর কিন্তু ঘরে বসে আছে, সে ঘরে বসে আছে, আলটিমেটলি কোনো ইনিশিয়েটিভ নাই। বাকি পলিটিক্যাল দলগুলোর আমি ডেফিনেটলি এটা বলতে হবে যে পলিটিক্যাল দলগুলোর আহামরি ভূমিকা আমি দেখতেছি না। যে একটা, আপনি দেখেন 300 আসনের মধ্যে কয়জন এমপি করে আছে, আমি তো একটাও দেখতেছি না। আমার আশেপাশে বা আমার জানা পরিচিত কোথাও আমি দেখতেছি না যে কোনো এমপি, এই যে ফেসিস্টের সে 7 বারের এমপি ছিল, সো আলটিমেটলি সে এখনো বাসায় বসে আছে, এরকম এরকম বাংলাদেশের আর কোথাও নাই। তো এটা পারতেছে হয়তো বা আপনাদের নিজেদের মধ্যে যে ইন্টার কনফ্লিক্ট গুলো হচ্ছে এগুলোর জন্য তারা সুযোগ নিচ্ছে। জি, ধন্যবাদ জনাব মাসুম। আমরা শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে মাসুম, জনাব মাসুম এনসিপি উনি প্রশ্ন রেখেছেন যে বান্দরবানের এমপি সাহেব এখনো হচ্ছে বাসায় আছেন, এবং আপনার ছাত্রনেতা হচ্ছে বা বড় বড় দলগুলো এখনো সেই আগের মতো চা এবং বিস্কিটের দাওয়াত গ্রহণ করতে ওনার বাসায় যান কিনা, এবং কি কারণে এখনো সেই মানে সেই সুযোগটা পাচ্ছে, যদি জনাব শহীদুল ইসলাম জানাতেন। আসলে এই ধরনের প্রশ্ন আসাটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে আপনি জানেন এবং দর্শকরাও ভালো করে জানে, বর্তমান ছাত্রলীগের কথাই বলি, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ ছাত্র সংগঠন। পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার পরে আপনার তাদের তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা কিন্তু আহ, আপনার সরকারেরই বর্তায়। সরকার বলেন, সরকার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তাদের সহযোগিতা করতে পারবো, আইন হাতে তুলে নেওয়ার মতন
আহ, তুলে নেওয়ার অধিকার আমার নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু নিষিদ্ধ সংগঠন তাদেরকে ব্যান করা হয়েছে, সে সেজন্য তৎপর হইতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের শাস্তির আওতায় আনার দায়িত্বটা কিন্তু এখন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি। আর অবশ্যই আপনি তাদেরকে রাজনৈতিক আওতায় আনার সংগঠন জন্য হিসাবে কিন্তু আপনাদেরই ইনিশিয়েটিভ নিতে হবে। এখানে যদি আপনারা যদি জি চুপ জি করে থাকেন, আলটিমেটলি শৃঙ্খলা বাহিনী কিন্তু নড়ে না। আমি এটা কিন্তু জুলাইয়ের পর থেকে ওরা যেখানে যাচ্ছে, আমরা যেখানে ফোর্স করি ওখানে যাই, নিজে থেকে কিন্তু যাই না। এই জন্য এটা আপনাদের ইনিশিয়েটিভ নিতে হবে যে সে এখনো কেন আছে, অমুক এখনো কেন ঘুরতেছে, অমুক এখানে কেন যাচ্ছে, সেটা আপনাদের কোয়েশ্চেন করতে হবে। সে তার কিন্তু হ্যাঁ, খাই-দাই পড়ে নাই, সে অন্য জায়গা থেকে এসে জব করতেছে। সো তারে যে সে তারে ধরলেও বেতন পাবে, না ধরলেও বেতন পাবে। সো এই কনসার্নটা আমাদের থাকা উচিত। তার কিন্তু এটা এটা আহামরি মাথা ব্যথা নাই এগুলো নিয়ে। না ঠিক আছে, আপনার প্রশ্নে আপনার যে যুক্তিসঙ্গত কথা, এটা আমি অবশ্যই মানি। সেক্ষেত্রে আমাদের যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠনকে সুসংগঠিতভাবে এই বিষয়গুলো, এক্স্যাক্টলি। নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা এই ধরনের যে ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করেছে এবং সরাসরি যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই কাজ করে যেতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসিফ ইকবাল। হাবিব আল মাহমুদ একটি প্রশ্ন করেছেন জনাব আসিফ ইকবাল এবং শহীদ ভাইয়ের কাছে। বান্দরবানের রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় কোনো সংগঠন বা প্ল্যাটফর্ম দাঁড় করানোর কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? থাকলে সেটা কখন হবে? জনাব আসিফ ইকবাল, তারপর হয়তো আমরা শহীদুল ইসলামের কাছে যাবো। এই প্রশ্নটা যদি একটু জি, বলতেন। জি, অবশ্যই আমি এটা আসলে শহীদ ভাইয়ের কাছেও শেয়ার করেছি বিষয়টা। আহ, এখন এটার প্রয়োজনীয়তা খুব বেশি। যে আসলে দেখেন, আহ, হয়তো ফেসিবাদ বিরোধী সর্বদলীয় সংগঠন কোনো নামে আসে নাই, কিন্তু আমরা সবসময়ই ঐক্যবদ্ধভাবে, আমি ছাত্রদলকে ফোন দিলেও, আমাদের শহীদ ভাইকে ফোন দিলেও আমি সবসময় রেসপন্স পেয়েছি, শিবিরকে ফোন দিলেও পেয়েছি। তারপরে আমাদের বৈষম্য বিরোধী যারা আছেন, আন্দোলন যারা করেছেন, সবার সহযোগিতা পেয়েছি। তবে এখন আসলে এটা সত্যিকার অর্থে এটা একটা ফেসিবাদ বিরোধী সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম দাঁড় করানো আসলে সময়ের একটা অন্যতম আহ অন্যতম বিষয়। আশা করি ইনশাল্লাহ আমি শহীদ ভাই সহ আমাদের মাসুম ভাই আছেন, তারপরে বৈষম্য বিরোধী যারা আছেন সবার সাথে কথা বলে আশা করি আমরা একটা ফেসিবাদ বিরোধী ঐক্য, একটা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। আশা করি এটাতে বেশি ব্যাক পেতে হবে না, কারণ আমরা অতীতেও আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আহ সামনে থাকবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম, আপনাকে যদি একটু একেবারে সংক্ষেপে যে যে দর্শক প্রশ্ন করেছিলেন আপনারা, যে এটা প্ল্যাটফর্ম তৈরি কোনো প্ল্যান যদি উদ্যোগ নেয় আসিফ ইকবাল, সেক্ষেত্রে আপনার কোনো বাধা বিরতি থাকবে কিনা বা সহযোগিতা পাবে কিনা? ধন্যবাদ হাবিবকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। নিঃসন্দেহে এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করি। আমি অনেককে বলেছি যে আজকে স্বৈর শাসক বা স্বৈরচারী সরকার পতন হয়েছে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছর এখনো পর্যন্ত দুর্নীতিবাজ বা দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো আমরা পদক্ষেপ আমি ব্যক্তিগতভাবে দেখি নাই বান্দরবনে। তো এই এই যে ঐক্যমতের একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আপনারা খেয়াল করবেন, আহ, সরকারি যে দপ্তরগুলো রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, প্রত্যেকটা অফিসে এখনো দুর্নীতি প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এই দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র সংগঠনগুলোকে একটা ঐক্যমতের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা দরকার, যেখান থেকে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে আর কি, এবং কি নিয়মিত পদক্ষেপ নেওয়া যাবে দুর্নীতির বিরুদ্ধে।
ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা আর অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করে শেষের দিকে যাব। তো লাস্ট আমরা একটি প্রশ্নের আলোকে আলাপ আলোচনা করবো তিনজন নেতার কাছে। আসলে আমরা সবসময় গুরুত্বপূর্ণ নেতাদেরকে পাওয়া আমাদের জন্য ভাগ্যের বিষয়। তো আমি জনাব মাসুম, এনসিবির সংগঠক জনাব মাসুম, আপনার কাছে জানতে চাই, আমাদের নির্বাচন নিয়ে বাংলাদেশে খুব তোড়জোড় চলছে। তো সেক্ষেত্রে কেউ কেউ দাবি করছেন যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, কেউ কেউ দাবি করছেন জাতীয় নির্বাচন আগে হোক। তো আপনি এনসিপির একজন সংগঠন হিসেবে আপনি কোনটা চাচ্ছেন? অবভিয়াসলি আমি স্থানীয় নির্বাচন আগে চাই। কেন চাই তারও বেশ কিছু কারণ আছে। যে স্থানীয় নির্বাচনটা সাধারণত আমরা যেটা জানি যে একজন স্কুল মাস্টার উনিও নির্বাচন করতে চায়। অনেক সময় দেখা যায় যে স্কুলে আপনার এলাকার একজন মানুষ আছে যিনি খুবই ভালো, হয়তো বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, তো উনিও নির্বাচন করতে চায়। তো যখন কোনো ধরনের পলিটিক্যাল দল থাকবে না, এটা নির্দলীয় সরকার হবে, তখন এই জিনিসটা ইজিলি হবে। যে আমার এলাকায় মনে করেন আমি এনসিপি, আমার এলাকায় একজন এনসিপি থেকে নির্বাচিত হলো, সে চাইবে তার এলাকার যে মেম্বার চেয়ারম্যান গুলো আছে তারা যেন এনসিপির হয়। সে বিভিন্নভাবে প্রশাসনকে বা আদার যারা আছে স্টেক হোল্ডার আছে নির্বাচন রিলেটেড আর কি, তাদেরকে চাপ দিবে যে অমুককে প্রায়োরিটি দেন। তো যখন নির্দলীয় সরকারের আমলে এই জিনিসটা হবে, তখন কিন্তু এই জিনিসটা হওয়ার চান্স নাই, যে কেউ কাউকে চাপ দেওয়ার মতো সুযোগ নাই। কারণ তখন যা এনসিপি, যা বিএনপি, যা ছাত্র, যা আপনার শিবির বা আদার যে জামাত ইসলামী, ওদের কিন্তু সেম পাওয়ার থাকবে। নির্বাচন একটা সেন্ট্রালাইজ ওয়েতে হচ্ছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা একটা নির্দলীয় সরকারের আন্ডারে। তো তখন এই জিনিসটা হওয়ার চান্স নাই। কিন্তু একটা সরকারের আন্ডারে একটা নির্দিষ্ট পলিটিক্যাল দলের গভর্নমেন্ট যখন ফর্ম হয়ে যাবে, তখন এই জিনিসটা অনেক সময় প্রশ্ন থেকে যাবে। এবং অনেক মানুষ যারা নির্বাচন করতে চাইবে তাদেরকেও বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। সেটা আমরা দেখছি আগের নির্বাচনগুলোতে, আপনারা দেখছেন যে 3টা নির্বাচনে যে অন্যান্য দল যেমন বিএনপি, তারা কিন্তু ক্ষমতায় আসাতে দূরের কথা, তারা নির্বাচনও দাঁড়াতে পারে নাই। ইভেন অনেকগুলো নির্বাচন তারা নির্বাচনে অংশগ্রহণ করেও বর্জন করতে হয়েছে। তো এই জিনিসগুলো যখন নিরপেক্ষতার মাধ্যমে আমরা চাইবো, তখন কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকার ইজ দ্য বেস্ট চয়েস। সো সেটা অবশ্যই আমাদের সবারই চাওয়া পাওয়া, কিন্তু সেটা বাকিটা ডিসিশন ডেফিনেটলি অন্তর্বর্তী সরকারের কাছে। তারা যদি চায় আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হবে। যদি ন্যাশনাল চায় ফর অল অফ দিস। ধন্যবাদ জনাব মাসুম। আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ সম্পাদক পার্বত্য জেলা আপনার কাছে শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনি এজ এ ছাত্র নেতা হিসেবে আপনি স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছেন নাকি জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন? নিঃসন্দেহে এখানে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটার গুরুত্বটা বেশি থাকে। কারণ আপনারা জানেন এই দেশের মানুষ 2014 সালে জাতীয় নির্বাচন থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা তাদের স্বাধীনভাবে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে নাই। 2018 সালে ভোট দেওয়ার পূর্বে অর্থাৎ রাতেই ভোট হয়ে গেছে, তখনও তাদের যে অধিকার সেটা তারা প্রয়োগ করতে পারে নাই। ঠিক একইভাবে 2024 সালে নির্বাচন আছে। দীর্ঘ 3টা জাতীয় নির্বাচনে আপনার সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট থেকে বঞ্চিত, তাদের অধিকারটা প্রয়োগ করতে পারে নাই। আপনি দেখবেন যদি জনগণের জনপ্রিয়তা থাকে, জনসমর্থন থাকে, জনগণের প্রতি আস্থা থাকে, তখন আপনি স্থানীয় নির্বাচন আগে হবে না গুরুত্ব আগে নাকি জাতীয় নির্বাচন গুরুত্ব আগে, সেটা মুখ্য বিষয় না। আপনি আপনার প্রতি যদি জনগণের আস্থা থাকে, তাহলে আপনি জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনি আপনার জনপ্রিয়তার মাধ্যমে আপনি সরকার গঠন করেন, যেই হোক, যে দলেই হোক না কেন, সরকার গঠন করার মাধ্যমে এখানে এনসিপিও সরকার গঠন করতে পারে বা আদার্স অন্য দলও সরকার গঠন করতে পারে। তার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এবং আমার সাংগঠনিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, জাতীয় নির্বাচনের গুরুত্বটাই হচ্ছে সবচেয়ে বেশি। স্থানীয় নির্বাচনটা পরে দিলেও আমি মনে করি যে জনসমর্থন থাকলে ওই প্রভাবটা কিন্তু, যে আমার এখানে মাসুম ভাই যেটা বলল যে জনগণের যে একটা প্রভাব যদি এখানে সরকার রাখে, না আগে যে শাসক যেভাবে নির্বাচনের ক্ষেত্রে যে একক প্রভাব বিস্তার
করেছিল ওইভাবে কিন্তু সামনে ওই ধরনের কোনো কখনো এইভাবে আসবে আমি মনে করি না। ব্যক্তিগতভাবে আমার দল কখনো এই ধরনের নির্বাচনে কোনো ধরনের প্রভাব রাখবে সেটা আমি বিশ্বাস করি না, আমার দলও বিশ্বাস করে না যে এই ধরনের কোনো প্রভাব স্থানীয় নির্বাচনে রাখবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার, কারণ বাংলাদেশ দীর্ঘদিন যে জাতীয় নির্বাচনে যে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না, তারা ভোট থেকে বঞ্চিত হয়েছে। তারা তাদের নিজ ভোট প্রয়োগ করার মাধ্যমে নিজের পছন্দের সরকার গঠন হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, সে প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি। সেই প্রত্যাশা থেকেই সাধারণ জনগণ চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা আগে হোক। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ শহীদুল ইসলাম আপনাকে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান পার্বত্য জেলা সভাপতি জনাব আতিক ইকবাল, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন নাকি আপনার স্থানীয় নির্বাচন আগে চাচ্ছেন, কোনটা জাতির জন্য উপকার হবে? আচ্ছা, আমি এই দুইটা বলার আগে একটা বিষয় বলি আমি, সেটা হলো জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের তারা তো আসলে শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই শহীদ হন নাই। এখানে অনেকগুলো বিষয় আছে। এটা স্থানীয় নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন, বিচার বিচার এবং সংস্কার এবং জুলাইয়ের ঘোষণাপত্র, এই বিষয়গুলা খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা দরকার আমাদের আগে। এবং এরপরে আমি যে বিষয়টা বলতে চাই, আমি জুলাইয়ের শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আহ আহ, আমি যেটা বললাম যে জুলাইয়ের যে এতগুলা মানুষ শহীদ হলো, এত হলো শুধুমাত্র স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনের জন্যই। আহ আহ, এতগুলা প্রাণ ঝরে নাই। বিচার সংস্কার, জাতীয় জুলাই সনদপত্র, এগুলো খুব জরুরি বিষয়। আহ এবং আওয়ামী লীগকে পার্মানেন্টলি নিষিদ্ধ করারও একটা ব্যাপার স্যাপার এখানে আছে, সেটাও দ্রুত নিশ্চিত করা দরকার। এবং বাইরে যে হেভিউড বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের রয়েছেন, ছাত্রলীগের রয়েছেন, তারা যাতে তাদেরকে যে দ্রুত সময়ে এনে বিচার নিশ্চিত করা যায়। এবং এরপর যদি আমাকে নির্বাচনের কথা বলেন, আসলে একটা আমরা আসলে দীর্ঘদিন ধরে, আমি নিজে কোনোদিন আমি ভোটার হওয়ার পরে কোনোদিন ভোট দিতে পারি নাই। 2008-এর নির্বাচন বলেন, 14 নির্বাচন বলেন, 18 বলেন, 24-এর নির্বাচন বলেন, প্রত্যেকটা নির্বাচনই অবৈধ। এই অবৈধ নির্বাচনগুলো মানুষ ভোট দিতে পারে নাই। তো মানুষ একটি আহ সুন্দর নির্বাচন চাই। তো আসলে আমরা তো এমন একটা, আসলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা এখন ম্যাক দেখলেই ভয় পাচ্ছি যে আসলে জাতীয় নির্বাচনটা কি সুষ্ঠু হবে কিনা, আহ, আদৌ নির্বাচনটা ওই পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা বা সুশৃঙ্খল ভাবে মানুষ ভোট দিতে পারবে কিনা। তা আমি মনে করি টেস্ট কেস হিসেবে সবগুলো স্থানীয় নির্বাচন দিতে না পারলেও অন্তত একটি দুইটি বড় বড় সিটি কর্পোরেশন গুলোতে যদি দুই একটি নির্বাচন দেয়া গেলে এই ইসির নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু এটাও দেখা যাবে। সাথে আগামী জাতীয় নির্বাচন যেহেতু সামনে, সেই জাতীয় নির্বাচনটাও আমরা এই ইসি এবং এই প্রশাসন এবং এই ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু সুষ্ঠুভাবে করতে পারবে সেটিও আসলে একটা দেখার বিষয় রয়েছে। সুতরাং আমি মনে করি জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার, এরপরে দুই একটি স্থানীয় সরকার নির্বাচন, কারণ আমাদের হাতে সময় আছে কিন্তু। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন যে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে, ফেব্রুয়ারিতে ইলেকশনের ব্যাপারে বলছেন। তো আমাদের হাতে কিন্তু কিছুদিন সময় আছে। তো আমরা একটা টেস্ট কেস হিসেবে যদি দেখি, দুই একটি নির্বাচন দিলে আশা করি জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা একটি মতামত পাবো আর কি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব আসিফ ইকবাল, আপনি আপনার যে দলীয় এবং ব্যক্তিগত মতামতগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। জনগণ এখন বিবেচনায় নেবে তিনজনের মতামত আসলে স্থানীয় নির্বাচন আগে নাকি জনগণের জাতীয় নির্বাচনটা আগে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাইভটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তো আমরা অতি শীঘ্রই লাইভটি শেষ করে দেব। তো এখন আমরা জনাব মাসুম, শেষবারের মতো যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার সংগঠন এবং আপনাদের কার্যক্রম বা যে আপনাদের সংগঠন কে করবে, আপনি যদি খুব সংক্ষেপে যদি কিছু বলতেন।
জি, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে জনাব মাসুম। সো বেসিক্যালি জুলাই অভ্যুত্থানের পরে জুলাইয়ের শহীদদের বা আহতদের ওদের যে ম্যান্ডেট ছিল ওগুলো নিয়ে কিন্তু আমাদের এনসিপি গঠিত হয়েছে, এবং এনসিপির যারা ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের অনেকেই এনসিপি আলটিমেটলি আমাদের সেন্ট্রাল মেম্বার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশকে সাধারণত আমরা দেখতে পাই যে ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল দলগুলো আছে ওরা যে জিনিসটা চায় যে আমার দলই শুধুমাত্র ক্ষমতায় আসলে আমার মানুষজনই অ্যাওয়্যার হবে, আমার মানুষজনই আপনার এম্পাওয়ার হয়, এই জিনিসটা আমরা দেখেছি। সো ওই জিনিসটা থেকে বেরোয় প্রত্যেকটা মানুষজন যেন অংশগ্রহণ করতে পারে, এবং এক জায়গায় মনে করেন আপনার বিএনপি ক্ষমতায় আসলো, এক জায়গায় জামাত ক্ষমতায় আসলো, এক জায়গায় আপনার মনে করেন এনসিপি ক্ষমতায় আসলো, প্রত্যেকটার সমান রাইটটা যেন এনশিওর হয়, প্রত্যেকের যেন রাজনৈতিক চর্চাটা সঠিক রাজনৈতিক চর্চাটা করতে পারে, এবং প্রত্যেক মানুষের যে বেসিক আপনার রাইটসগুলো আছে সেগুলো যেন এনশিওর হয়। তো ওই জিনিসটাই আমরা চাই যে যেই পলিটিক্যাল দলে আসুক, সেটা এনসিপি হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, প্রত্যেকে যেন এই সৌহার্দ্যের অন্ত রাখেন যে আগের যে সরকার যে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ছিল সেটা ধ্বংস করেছে, সেটা যেন আবার ফিরে আসে। প্রত্যেকেরই পলিটিক্যাল যে ভিউ আছে সেটা ডিফারেন্ট আমরা জানি। তো ওই ডিফারেন্ট ভিউর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পাশাপাশি যে সহ অবস্থান থেকে রাজনীতি করা যায়, এটা কিভাবে করা যায় সেটা আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। মূলত যে একটা আমরা বলি যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত বলতে মূলত এটাই বোঝায় যে রাজনৈতিক সহ অবস্থান, প্রত্যেকের রাজনৈতিক ভিউ থেকে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গুলো যেন প্রপারলি এক্সিকিউট করতে পারে, যে প্রপারলি মানুষের রাইট গুলো নিয়ে যেন কাজ করতে পারে, সেটাই আমরা চাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসিফ ইকবাল। খুব সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সংগঠন, আপনাদের যদি কিছু বলা থাকে সংক্ষেপে বলার অনুরোধ জি, করব। আমি আমি বলতে চাই যে মাসুম ভাই বলেছেন যেগুলা, যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ আহ, রাজনীতি রাজনৈতিক পরিবেশ চাই। আগের আগের মতো কোনো ফেসিস্ট যাতে ফিরে আসতে না পারে। আসলে বিএনপি, জামাত, এনসিপি সকলে নির্যাতিত মজলুম দল। তারা তাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য হলে এটা আমাদের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা স্বৈরাচার সেই জালিমরা আবার পুনর্বাসন হয়ে যাবে। তো আমরা চাই আমরা ঐক্যবদ্ধ থাকি আগের মতো। 2096, 91, 96, 2001 এই সময়গুলোর মতো, যে একে অপরের প্রতি টক শো তো আমরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, বাইরে গিয়ে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারি। আলোচনা সমালোচনা হবে, যৌক্তিক তর্ক হবে, রাজনৈতিক যার যার ম্যান্ডেট নিয়ে সে কাজ করবে। কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী হিসেবে আমাদের এই জুলাইয়ের, এবং একটা বিষয় সবসময় মনে হয়, আমি জুলাইয়ের এই স্পিরিটটাকে যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি। আসলে দেখেন, আমাদের বাংলাদেশে বিপ্লব ছিনতাই হয়ে যাওয়ার সংস্কৃতি রয়েছে। আমরা বেশি দিন এই বিপ্লবকে ধারণ করে রাখতে পারি না, টিকিয়ে রাখতে পারি না। তো আমরা এই বিপ্লবটা যাতে আমরা আগামী দিনেও টিকিয়ে রাখতে পারি, এবং আমরা আহ আগামী দিনে যারাই ক্ষমতায় আসবেন তাদের প্রতি আমাদের আশা থাকবে যে পার্বত্য চট্টগ্রামের এই অমীমাংসিত বিষয়গুলো, যে পার্বত্য চট্টগ্রামের বঞ্চিত মানুষের বিষয়গুলো ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। ছাত্র সংগঠনগুলো, এখন যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমাদের শহীদ ভাই মাসুম ভাইয়ের প্রতিও অনুরোধ থাকবে যে ওনারাও এই ব্যাপারে ওনাদের দলীয় ফোরামে আলোচনা করে এই যে পাহাড়ের ব্যাপারে, পাহাড়ের অখণ্ডতার বিরুদ্ধে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেটা আমরা আশা করব। এবং আহ, একটা বিষয় সর্বশেষ, সেটা হলো, দেখেন, আহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, ডক্টর শফিক সাহেব, তারপর আমাদের নাহিদ ভাই, নাহিদ ইসলাম, সবাই সবাই দেখেন, ওনারা ওনাদের কিন্তু আহ অতীতের রেকর্ড বা বর্তমানে ওনাদের ভূমিকা কিন্তু অবিস্মরণীয় ভূমিকা। তো আশা করি আগামীর বাংলাদেশ এই শেখ হাসিনা বা শেখ পরিবারের কোন জালিমের হাতে আর পড়বে না। একটি সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ভাবে বাংলাদেশটা আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সবসময় আমি আমার জুলাইয়ের শহীদ ভাইদের স্মরণ করি, এবং আহত যারা আছে সকলের সুস্থতা কামনা করি। এবং পার্বত্য চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলো মানুষ শহীদ হয়েছেন, যতগুলো যে জনগোষ্ঠীর হোক হোক, আহ, শহীদ হয়েছেন, যারা এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। জি,
জি, ধন্যবাদ জনাব আসফ ইকবাল। আমরা এখন বান্দরবান পার্বত্য জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে শেষবারের মতো আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার সম্পূর্ণ বা আপনার কিছু বলার থাকে, যদি একটু সংক্ষেপে বলেন। আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই, শহীদুল ইসলাম কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আমরা বিগত দিনে দেখেছি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে সংগঠন ছিল, তারা বিভিন্ন ক্যাম্পাসে একচেটিয়াভাবে ক্ষমতা অবহেলা করেছিলেন, ছাত্রদেরকে হয়রানি, হোস্টেল বাণিজ্য, তারপর হচ্ছে ছাত্র হত্যা, বিভিন্ন অপকর্ম তারা ফ্যাসিস্ট কায়দা তারা কায়েম করেছিল। তো আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেকটা সে বিষয়ে সচেতন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বান্দরবনে বিশেষ করে আপনার নেতৃত্বে ভূমিকাটা ভালোই দেখতে পাচ্ছি, যে যেভাবে হাসপাতালে যাওয়া, ছাত্রদের পাশে ধরে আপত্তি বিপদে ভূমিকাও রাখছেন। এই ভূমিকাটা ধারাবাহিকভাবে থাকবে কিনা, বা হচ্ছে আপনাদের এই বিষয়টা, প্লাস হচ্ছে শেষবারের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা যারা ছাত্র সংগঠন করি, আমার প্রত্যাশা থাকবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি সুন্দর ও পরিপাটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আমাদের সংগঠনগুলো, যারা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত আছে, সবাই একত্রভাবে কাজ করবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই ভূমিকা রাখবে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 31 দফা যে উপস্থাপন করেছে জাতির সামনে, এই 31 দফা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, এই বাংলাদেশ হবে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আগামীতে এই বান্দরবনের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ বলেন বা দুর্নীতির বিরুদ্ধে বলেন, কিংবা আপনার যে কোনো সামাজিক কাজের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করব, এবং আমার ছাত্র দলের পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে যাচ্ছি যে সকল ছাত্র সংগঠনকে নিয়েই আগামীতে ছাত্রদের পক্ষের কাজগুলো আমরা করব, সামাজিক কাজগুলো আমরা করব, সেই প্রত্যাশায় রাখি। ইনশাআল্লাহ আপনি সর্বশেষ যেটা আশঙ্কা করতেছেন, এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে আমাদের যে ছাত্র দলের প্রত্যেকটা কাজ সরাসরি মনিটরিং করতেছে আমাদের আগামী দিনের যে আমাদের দিক নির্দেশক, যিনি আমাদেরকে পরিচালনা করেন, বাংলাদেশের তরুণদের আইডল বলা যায়, যিনি বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে আছেন, আহ, তারেক রহমান, জনাব তারেক রহমান যেভাবে মনিটরিং করেন ছাত্র সংগঠনকে, সেক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে বলেন কিংবা তার নিজ এলাকায় যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত ছিল, এটা প্রশ্নই আসে না। আপনারা জানেন, 5ই আগস্টের পরবর্তীতে ছাত্র দলের কারো নামে যদি বিন্দুমাত্র কোনো অনিয়ম দেখে বা দুর্নীতি, কোনো অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে এমন ধরনের কোনো নিউজ পাইলে সাথে সাথে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র থেকেও সার্বক্ষণিক সারা বাংলাদেশে মনিটরিং এর মধ্যে আছে, যাতে ছাত্র দলের কোনো কর্মী যাতে কোনো অসামাজিক কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয়, সেজন্য আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সর্বদা সজাগ আছে। ঠিক একইভাবে বান্দরবান জেলা ছাত্র দল উপজেলা পর্যায়েও বা বান্দরবান জেলা ছাত্র দলের অধীনস্থ যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটের নেতৃবৃন্দ যারা আছে, তারা যাতে কোনো ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত না হয়, সেক্ষেত্রে সর্বদা সজাগ আছে। এতটুকুই আশ্বস্ত আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাচ্ছি। পাশাপাশি আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা থাকবে, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। আপনারা অনেকেই প্রশ্ন করছেন কমেন্ট বক্সে বিভিন্ন নেতার কাছে, বিশেষ করে এনসিবির যিনি সংগঠক আছেন জনাব মাসুম, ছাত্র দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবং হচ্ছে আসিফ ইকবাল এর কাছে বিভিন্ন প্রশ্ন করছেন। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা বেশ কয়েকটা কিছু প্রশ্ন নেওয়ার সুযোগ হয়েছে, সময়ের স্বল্পতার কারণে আমরা সকল প্রশ্নগুলো নেতাদের কাছ থেকে জানতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যে কোনো প্রোগ্রাম আমরা বিশেষ করে ভিত্তিক প্রোগ্রাম নিয়ে আসবো, তখন আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আমরা নেতাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ প্রায় 2 ঘন্টা সংযুক্ত থাকার জন্য, এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যারা এবং আসিফ ইকবাল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের লাইভের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আপনাদেরকে এবং দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে জাগরণ নিউজ 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।